আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু জি আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করি, কি বলেন? আমরা কি ওয়েট করব না শুরু করব? স্যার 5 মিনিট একটু ওয়েট করি স্যার। পার্টিসিপেন্ট 21 জন। আসলে আমাদের যখন টাইম দিবে আমরা টাইমের ভিতরে থাকার চেষ্টা করি। তো ওকে ফাইন, আমরা তাহলে 5 মিনিটস একটু ওয়েট করি, দেন 5 মিনিটস পরে, এখন বাজে 7:04, আমি 7:10-এর ভিতরে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। তো আমরা 5 মিনিট ওয়েট করি।
ওকে, আমি শুরু করি। আমাদের 7:10 বেজে গেছে। তো আমার স্ক্রিনটা শেয়ারটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাইতেছে। ওকে, আজকে আমাদের শিডিউল অনুযায়ী 4 নম্বর ক্লাস, ফোর্থ ক্লাস। তো আপনাদের আহ, এখন পর্যন্ত 3টা ক্লাস গেছে। তো আমাকে যদি কাইন্ডলি কেউ বলতেন, এখানে যে আমরা প্রায় 35-36 স্টুডেন্ট আছি, তো আপনারা লাস্ট 2টা ক্লাস বা লাস্ট 3টা ক্লাস আমরা অ্যাটেন্ড করি না, 37 স্টুডেন্ট আছি। এই 37 স্টুডেন্টের মধ্যে লাস্ট 2টা ক্লাসে আমরা থাকি না, ছিলাম না, এমন কেউ কি আছি? জি স্যার। নো স্যার। আমরা 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 আছেন। আমি আর কে আমি আছেন? স্যার আমি স্যার লাস্ট ক্লাস ছিলাম না। আচ্ছা, লাস্ট ক্লাস মানে মানে একটা ক্লাসে ছিল না, দ্যাট মিনস আমার সাথে কি আপনাদের ইন্ট্রোডাকশন হয়েছে? মানে আমার সাথে আপনাদের ইন্ট্রোডাকশন এমন কেউ কি আছে যার সাথে আমার ইন্ট্রোডাকশন হয়নি? স্যার আমার সাথে হয়নি স্যার। আমি আমার কিছু কারণে এই মামুন ভাই যে সে সাথে স্যার ইমেইলের একটু প্রবলেম হয়েছিল, তো ক্লাসের আমি শিডিউল পাইনি স্যার। দ্যাটস ওয়াই ওকে, আমার আপনার কারোর সাথে স্যার পরিচয় হয়নি স্যার। ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। আপনি একটা কাজ করেন, আপনি ওই আইসিবির এই মামুনকে বলে একটু রেকর্ডিংটা দেখে নিয়েন। ওখানের ভিতরে আপনাদের 2টা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস একই দিনে নেওয়া, থার্ড ক্লাসটা আরেকটা দিনে। আপনারা যারা লাস্ট 2টা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, চেষ্টা করলে যদি ইচ্ছে চান আপনারা মামুন থেকে রেকর্ডিংটা নিয়ে নিন। ওকে, ফাইন। আমরা আজকে আজকে ক্লাস শুরু করি আমাদের 4 নম্বর ক্লাস শিডিউল অনুযায়ী। অ্যাজ ইউজুয়াল আমি অন্যান্য দিনের মতো ক্লাসে আমরা যেটা রিক্যাপটা যদি করে থাকি, লাস্ট ক্লাসে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলাপ করছি তার ভিতরে ছিল সাপ্লিমেন্টারি ডিউটি। আমাদের এই ভ্যাট আইনটার নাম হচ্ছে যে দ্য ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স অ্যাক্ট, ভ্যালু এডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। তো এই যে সাপ্লিমেন্টারি ডিউটি বলতে আমরা কি বুঝে থাকি সেটা আমরা ডিটেলস আলাপ করছি। খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে লাক্সারিয়াস প্রোডাক্ট যেগুলো জীবন ধারণের জন্য এসেনশিয়াল না, সেই সকল প্রোডাক্ট গুলোর উপরে, সেই সকল সার্ভিস গুলোর উপরে, সেই সকল গুডস গুলোর উপরে গভর্নমেন্ট এডিশনাল একটা রেভিনিউ জেনারেট করে থাকে। সেই এডিশনাল রেভিনিউটার নামই হচ্ছে যে সাপ্লিমেন্টারি ডিউটি। এটা বেসিক্যালি লাক্সারিয়াস এবং যেটা সোশ্যালি ডিজায়ারেবল না, সেই ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসের উপর হয়ে থাকে। যেমন আমরা এক্সাম্পল বলতে পারি, এই যে আমাদের যে গাড়িগুলো আছে, প্রিমিও, এলিয়ান অথবা হ্যারিয়ার, এই ধরনের গাড়িগুলো, তারপর আরো যত ধরনের লাক্সারিয়াস প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলোর উপর সাধারণত সাপ্লিমেন্টারি ডিউটি হয়ে থাকে। সাপ্লিমেন্টারি ডিউটি প্রায় 10% থেকে 500% পর্যন্ত ক্ষেত্র বিশেষে হয়ে থাকে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আমরা ডিসকাস করছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে প্রত্যেকটা আপনারা জানেন, হ্যাঁ, ভ্যাট রেজিস্ট্রেশন যে কোনো প্রসেসের মধ্যে থাকতে হলে, যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস, আমরা যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করি, এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো একটা অথরিটির আন্ডারে, ভ্যাট রিলেটেড অথরিটির আন্ডারে থাকার জন্য আমাদের ভ্যাট কর্তৃপক্ষের কাছে আমাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয়। তো ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার যোগ্যতা কি, কারা ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, কারা এনলিস্টমেন্ট হতে হতে পারবে, কারা রেজিস্ট্রেশন নিতে হবে, এবং রেজিস্ট্রেশন না নেওয়ার ফলাফলটা কি, পরিণামটা কি, এবং অ্যাজ ওয়েল এজ এই রেজিস্ট্রেশনের ভিতরে বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন আছে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন, ইউনিট রেজিস্ট্রেশন এবং ভলেন্টারি রেজিস্ট্রেশন। আমরা এই জিনিসগুলো ডিটেলস আলাপ করছি, অনেকগুলো এক্সাম্পল সহ আমরা সেখানে আলাপ করছিলাম, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপরে ছিল টার্ন ওভার ট্যাক্স। আমরা সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, যারা বড় ব্যবসায়ী না, সাধারণ ওই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, তাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলা করে, তাদের জন্য যে ভ্যাটের সিস্টেমটা আছে, দিস ইজ কল দ্য টার্ন ওভার ট্যাক্স। যারা টার্ন ওভার ট্যাক্স আন্ডার থাকে, সাধারণত 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত তার অ্যানুয়াল টার্ন ওভার যদি হয়ে থাকে, তাহলে সে 4% দিয়ে সে তার প্রোডাক্ট এবং সার্ভিসটা সে সেল করতে পারে। কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নিলে সাধারণত তাকে 15% দিয়ে বা দিয়ে তাকে প্রোডাক্ট সেল করতে হয়। 15% অথবা ক্ষেত্রে বেশি, কিছু কিছু ক্ষেত্রে 7.5 থাকে, কিছু কিছু ক্ষেত্রে 10 থাকে। তো মোদ্দা কথা হচ্ছে যে আমরা টার্ন ওভার ট্যাক্সটা কি, ভ্যাট রেজিস্ট্রেশন কি এবং সাপ্লিমেন্টারি ডিউটি কি, এটা নিয়ে আমরা ডিটেলস আমাদের লাস্ট ক্লাসে আলাপ ছিল। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ করব, ইনপুট ট্যাক্স ক্রেডিট। আসলে আমাদের ভ্যাট ভ্যাট আইনে বা ভ্যাট টপিক্সে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক্স এর মধ্যে ইনপুট ট্যাক্স ক্রেডিট আর ইনপুট ট্যাক্স একটা মেজর, একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যেমন লাস্ট ক্লাসে বলছিলাম ভ্যাট রেজিস্ট্রেশন, আজকে সেরকমই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি জিনিস, এটা ডেফিনেশনটা কি, এটা কিভাবে কাজ করে, আমি
লাইফ এক্সাম্পল থেকে এবং আমাদের প্রতিনিয়ত আমাদের সারাক্ষণ যে ধরনের প্রোডাক্ট গুলো দেখে থাকি, সেই প্রোডাক্ট গুলোতে কিভাবে ইনপুট হয়, কিভাবে ইনপুট ট্যাক্স হয়, কিভাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যায়, সেটার ইম্প্যাক্টটা দেখবো। এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের মানে প্রয়োজনীয়তাটা এবং উপকারিতাটা কি সেটাও আমরা এখানে দেখবো। আচ্ছা, আসেন প্রথমে আমরা যদি বলি যে ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখানে দেখেন ইনপুট ট্যাক্স ক্রেডিট, এখানে বেসিক্যালি একটা হয়তো সেন্টেন্স বলতে পারেন, বাট এখানে তিনটা ওয়ার্ড, তিনটা মিনিং। প্রথম কথা হচ্ছে যে ইনপুট কি জিনিস, আমাদেরকে বুঝতে হবে ইনপুট জিনিসটা কি, তারপরে বুঝতে হবে ইনপুট ট্যাক্স কি জিনিস, তারপরে বুঝতে হবে ইনপুট ট্যাক্স ক্রেডিট কি জিনিস। তো আমরা যদি খুব সংক্ষেপে যদি বলি, ইনপুট হচ্ছে যে আপনি যখন, হ্যাঁ সরি, আপনি যখন ইনপুট, আপনি যখন একটা প্রোডাক্ট প্রডিউস করবেন, প্রোডাক্টটা প্রস্তুত করার জন্য কাস্টমারের কাছে ফিনিশ গুডস আকারে তাদের হাতে দেওয়ার জন্য, এই প্রোডাক্টটা প্রস্তুত করার জন্য আপনাকে অনেকগুলো প্রসেসের মধ্যে, অনেক ধরনের ম্যানুফ্যাকচারিং এর প্রসেসের মধ্যে যেতে হয়। যেমন আপনার র মেটেরিয়াল কিনতে হয়, সেই র মেটেরিয়ালটা আপনাকে ফ্যাক্টরিতে আনতে হয়, সে ফ্যাক্টরিতে আনার পরে আপনাকে লেবার নিয়োগ করতে হয়, আপনাকে পাওয়ার ইলেকট্রিসিটি ইউজ করতে হয়, তারপরে আপনার আরো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস করতে হয়, স্যালারি দিতে হয়, বিভিন্ন ধরনের দিয়ে তারপরে প্যাকিং করতে হয়। প্রোডাক্টটা করার পরে একটা প্রস্তুতকৃত একটা প্রোডাক্টে হয়, এবং সেটা আমরা পরবর্তীতে কাস্টমার হাতে দিয়ে থাকি। খুব সহজ ভাষায় বলি, কাস্টমার হাতে দেওয়ার আগ পর্যন্ত একটা প্রোডাক্টের ইন থেকে একদম শেষ পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে সকলগুলাকে আমরা বলবো ইনপুট। এই ইনপুট গুলা পারচেস করার জন্য, এই ইনপুট গুলা আমাদের ব্যবহার করার জন্য আমরা যে বিভিন্ন সাপ্লায়ার থেকে যে ইনপুট গুলা পারচেস করি, এই ইনপুট গুলা পারচেস করার সময় সেখানে আমাদেরকে একটা রেভিনিউ ট্যাক্স দিতে হয়, একটা ভ্যাট দিতে হয়। সেই ভ্যাটটা হচ্ছে যে ইনপুট ট্যাক্স। এখন আপনি একটা আচ্ছা, আর একটু, সেটা হচ্ছে যে ইনপুট। এখন আপনি একটা প্রোডাক্ট, র মেটেরিয়াল কিনলেন, এটা কিনলেন, সেটা কিনে আপনি প্রোডাক্ট তৈরি করলেন, এবং তৈরি করার পরে সেটা আপনি কাস্টমারের কাছে বিক্রি করলেন। বিক্রি করার সময় তার থেকে আপনার আপনার মালের মূল্য, মালের প্রফিট এবং গভর্নমেন্টের জন্য ভ্যাটের টাকাটা তার থেকে নিয়ে থাকেন। এই গভর্নমেন্টের জন্য যে ভ্যাটটা নিয়ে থাকেন, দিস ইজ কল্ড হচ্ছে আউটপুট ট্যাক্স। দ্যাট ইজ ফিনিশ গুডসটা যখন কাস্টমারের হাতে দেন, কাস্টমার থেকে যে মালের মূল্য এবং আপনার প্রফিট ছাড়াও গভর্নমেন্টের জন্য একটা রেভিনিউ জেনারেট করেন, দ্যাট ইজ ভ্যালু এডিশনের উপরে, ভ্যালু এডিশন যে করছেন সেটার জন্য যে ভ্যাটটা গভর্নমেন্ট কাস্টমার থেকে নিয়ে থাকেন, এই কাস্টমার থেকে যে ভ্যাটটা নেন, এই ভ্যাটটা আপনি নিছেন কার জন্য? গভর্নমেন্টের জন্য। ঠিক অ্যাজ ওয়েল এজ আপনি এই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য এই পর্যন্ত অনেক ভ্যাট দিয়ে আসছেন, সেই দেওয়াটাকে বলা হয় ইনপুট ট্যাক্স। একটা হচ্ছে আউটপুট ট্যাক্স আর একটা হচ্ছে ইনপুট ট্যাক্স। যখন আউটপুট ট্যাক্স থেকে, একটু আমি একটা ক্লাসে আছি, পরে করি। ওকে, হ্যাঁ, আউটপুট ট্যাক্স থেকে যখন আমরা ইনপুট ট্যাক্সটা লেস করে ডিফারেন্সিয়াল টাকাটা আমি গভর্নমেন্টের ফান্ডে দিয়ে থাকি। এই হচ্ছে যে এই যে লেস করাটা, এই যে বাদ দেওয়াটা, আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্সটা বাদ দেওয়া বা ক্রেডিট নেওয়া বা রিবেট নেওয়া, এইটাই হচ্ছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট। আপনি একটা প্রোডাক্ট যখন র মেটেরিয়াল পার্চেস বা বিভিন্ন ধরনের পার্চেসের সময় যে ভ্যাটটা দিয়ে আসেন, এই ইনপুট ট্যাক্সটা আপনি পরবর্তী 4 ট্যাক্স পিরিয়ডের মধ্যে, দ্যাট ইজ ভ্যাটের পিরিয়ড মধ্যে আপনাকে সেটা রিবেট নিতে হবে অথবা ক্রেডিট নিতে হবে। একই কথা, রিবেট এবং ক্রেডিট। তো এখানে যে স্লাইডটা আছে, এটার মধ্যে কথাটা আমি আপনাদেরকে বললাম। এখন আসি, আপনি, আমি এই ফাঁকে একটু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যদি ইনপুটটা বুঝতে চাই, আপনি যদি খুব সংক্ষেপে যদি দেখেন, মনে করেন আপনি একটু চিন্তা করেন একটা ফ্যাক্টরির কথা চিন্তা করেন। মনে করেন ফ্যাক্টরিটা 10 বিঘা বা 5 বিঘা জমির উপরে প্রস্তুত। আপনি সেটার জন্য আপনি একটা জমি কিনলেন বা একটা ল্যান্ড কিনলেন। ওকে, খেয়াল করেন, একটা ল্যান্ড কিনলেন, এমন ল্যান্ডটা পারচেস করার পরে আবার ওই ল্যান্ডের মধ্যে আপনি ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করলেন, অফিস বিল্ডিং তৈরি করলেন, ওইটার আপনার ওয়্যার হাউস তৈরি করলেন, প্রোডাকশন হাউস তৈরি করলেন, গোডাউন তৈরি করলেন, রেস্ট হাউস তৈরি করলেন। হ্যাঁ, তা করলেন। করার পরে আপনি এই অফিস বিল্ডিং বলেন, ফ্যাক্টরি বিল্ডিং এ আপনি বিভিন্ন ধরনের ফার্নিচার পারচেস করছেন, তারপরে আপনি এসি লাগাইছেন, আপনি অনেক ধরনের ইনস্টলেশন করছেন, তারপর আপনি ফ্যান লাগাইছেন। হ্যাঁ, এই ধরনের এক ফ্যাক্টরির ভিতরে এই ধরনের কাজগুলো
আপনি গুডস গুলো আপনাকে পারচেস করতে হয়েছে। তারপরে আপনি এই ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরকে আসা যাওয়া করার জন্য, তাদেরকে তাদের বাসা থেকে অফিস বা অফিস থেকে বাসা বা অন্যান্য কাজে যাওয়ার জন্য আপনি বিভিন্ন ধরনের যানবাহন ভাড়া ভাড়া নিছেন। হ্যাঁ, এবং আপনি যে প্রোডাক্টটা প্রস্তুত করতেছেন, ওই প্রোডাক্টটা প্রস্তুত করার জন্য আপনি লেবার নিয়োগ দিলেন, এমপ্লয় নিয়োগ দিলেন, তাদেরকে আপনি এবং এমপ্লয় টু মালিক পর্যন্ত তাদেরকে শ্রমের বিনিময়ে আপনি তাদেরকে মজুরি দিলেন, বেতন দিলেন, এটা দিলেন সেটা দিলেন। আপনি দেখেন, এই যে আমি এতগুলো কথা বললাম, এখন পর্যন্ত আমি এখনো একটাও আপনাকে ইনপুট আইটেম বলি নাই। আপনি যে ল্যান্ড পারচেস করলেন, ল্যান্ড নট এ ইনপুট। আপনি যে বিল্ডিং বানালেন, সেই বিল্ডিংটাও ইনপুট না। আপনি যে বিল্ডিং এর মধ্যে বা অফিসের মধ্যে এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর এগুলো লাগাইলেন, এগুলো কিনলেন, এগুলোও ইনপুট না। আসলে ইনপুট তাহলে কোনটা? আপনি নর্মালি চিন্তা করেন, আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করবেন সেটা হতে পারে কসমেটিক্স আইটেম, সেটা হতে পারে কোনো রং জাতীয় আইটেম, সেটা হতে পারে মনে করেন কোনো কাগজ শিল্প, সেটা হতে পারে কোনো সিমেন্ট শিল্প। তো আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করেন, যে প্রোডাক্টটা আপনি বিক্রি করেন, প্রডিউস করে বিক্রি করেন, ওই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য আপনি যে সকল র মেটেরিয়াল পারচেস করেন, দিস ইজ দ্য ইনপুট। আপনি ওই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য আপনি যত ধরনের এনার্জি পারচেস করেন, দিস ইজ দ্য ইনপুট। আপনি ওইটাকে প্রসেস করার জন্য অন্যান্য ধরনের যত কেমিক্যাল, কনজিউমেবল আইটেম, অন্যান্য ধরনের জিনিসপত্র যেগুলো করেন, সেগুলো হচ্ছে যে ইনপুট। কিন্তু এই যে জমি কিনা, বাড়ি করা, অফিস কিনা, অফিস বানানো, অফিসে ফার্নিচার, এবং এই যে অফিসে যে ধরনের এই যে প্রোডাকশনটা, এই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য যে লেবার গুলো নিয়োগ করলেন, তাদের লেবাররা এখানে তাদেরকে শ্রম দিলেন, শ্রমের বিনিময়ে তাদেরকে বেতন দিলেন, মজুরি দিলেন। অফিসার নিয়োগ করলেন, অফিসারের শ্রমের বিনিময়ে নিয়োগ দিলেন, বেতন দিলেন। এগুলা ইনপুট না। তাহলে মোদ্দা কথা যদি বুঝে থাকি, আপনি যেই প্রোডাক্টটা সেল করেন, এই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য র মেটেরিয়াল পারচেস থেকে আরম্ভ করে ফিনিশ গুডসে যাওয়ার আগ পর্যন্ত যাবতীয় কার্যক্রমগুলোকে আমরা বলে থাকি ইনপুট। এখন এটা যেটা আমাদের ডিটেলস বলা আছে 2 আমাদের সেকশন 2-18 ধারায় আমরা যে কথাটা বলছি সেটা একটু করি। ইনপুট মিনস অল টাইপস অফ র মেটেরিয়াল, ল্যাবরেটরি এজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, laboratory accessories and substance used as fuel, packing materials, service machinery and spare parts, এগুলাকে বলতেছে যে ইনপুটস। আরো যদি বলি, বাট দ্য ফলোইং গুডস এন্ড সার্ভিস, আমি এখন নিচে যেগুলো বলবো, ফলোইং গুডস এন্ড সার্ভিস শ্যাল নট বি কনসিডার এজ এ ইনপুটস। তাহলে আপনি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করলেও, করলেও পারচেস করলেও এগুলোকে ইনপুট হিসাবে পরিগণিত হবে না। এবং ওগুলো পারচেস করতে গিয়ে আপনি যদি কোনো ভ্যাট বাবদ কোনো অর্থ পে করে থাকেন, সেই ইনপুট ট্যাক্সটা বা ইনপুট ভ্যাটটা আপনি ক্রেডিট নিতে পারবেন না। তাহলে দেখেন সেগুলো কি কি আছে। ওই যে একটু আগে বললাম, লেবার, ল্যান্ড, স্ট্রাকচার, অফিস ইকুইপমেন্ট, ফিক্সচার, কনস্ট্রাকশন, মডার্নাইজেশন, রিপ্লেসমেন্ট, এক্সপানশন, রিপেয়ার্স, রিনোভেশন, এই ধরনের কার্যক্রমগুলো যদি আপনি করে থাকেন, এগুলোকে ইনপুট আইটেম বলে ধরা হবে না। ইনপুট আইটেম ধরা না হলে এগুলোর জন্য যদি কোনো ট্যাক্স বা যেগুলোর জন্য ভ্যাট পে করে থাকেন, সেই ভ্যাটটা ইনপুট ট্যাক্স হিসেবে ক্রেডিট নিতে পারবেন না। Purchase of repairs of all kind of furniture, office equipment, stationery item, refrigerator, freezer, air conditioner, fan, light equipment, আমি এগুলো আপনাদেরকে গল্পের মধ্যে বলে ফেলছি। ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচারাল প্ল্যান, ড্রয়িং, এই ধরনের কাজেও কোনো খরচ করে থাকলে এই ধরনের কাজগুলোকে আপনি ইনপুট হিসাবে ইনপুট বলতে পারবেন না। রেন্ট অর লিজ অর ভেহিকেল, এই যে একটু আগে বললাম, রেন্ট অর লিজ অর ভেহিকেল, আপনি এমপ্লয়ীদেরকে আনা নেওয়া করার জন্য আপনি গাড়ি ভাড়া নিলেন, ভাড়া করলেন, সেগুলোর জন্য আপনি পেমেন্ট করলো, সেগুলোর জন্য ভ্যাট দিল, সেই ভ্যাটটা ইনপুট হিসাবে পরিগণিত হবে না। তারপর আরো যেটা বলছেন, ট্রাভেল, এন্টারটেনমেন্ট, স্টাফ ওয়েলফেয়ার, হ্যাঁ, ডেভেলপমেন্ট ওয়ার্ক, গুডস এন্ড সার্ভিস রিলেটেড ইউজ, এগুলা আপনি ইনপুট হিসেবে বলতে পারবেন না। রেন্ট অর প্রিমিসেস, কোনো প্রিমিসেসের ভাড়া, যদি আপনি ভাড়া নিয়েও যদি একটা ফ্যাক্টরি চালান, ওই ভাড়াটা ইনপুট হিসেবে বলতে পারবেন না। অফিস, শোরুম, সিমিলার প্লেস অফ বিজনেস, সোজা কথা হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলা ছাড়া আপনি অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলা করবেন একটা প্রোডাক্ট প্রস্তুত করার জন্য, সেগুলাকে বলা হয় আমাদের ইনপুট। যেমন সেটা এখানে স্পষ্ট করে বলা আছে, অল কাইন্ডস অফ র মেটেরিয়াল, ল্যাবরেটরি এজেন্ট, প্যাকিং ম্যাটেরিয়াল, ফুয়েল, সার্ভিস, মেশিন, এই ধরনের জিনিসগুলোকে আমরা ইনপুট হিসাবে ধরে নিব। বলেন, যদি ইনপুটের ডেফিনেশনটাতে যদি কারো কোনো কনফিউশন থাকে, আমরা হ্যান্ড রেজ করি বা আমরা বলি। বলতে পারবেন? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে ইনপুটসে? কোনগুলো ইনপুট হবে, কোনগুলো ইনপুট হবে না? না স্যার, না স্যার। ওকে,
দেখেন এবার আমরা আসি, আমরা আমাদের প্রতিনিয়ত, আপনারা একটা যদি খেয়াল করেন, আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে আমরা অনেক ধরনের গুডস দেখে থাকি। যে আমরা যদি 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 এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাদেরকে যদি দেখাই, মনে করেন আমরা সোপ কিনি, লাক্স সাবান বা আমরা সাবান, যে কোনো ধরনের সোপ সাবান, আমরা টুথপেস্ট, টুথপেস্ট একটা আমাদের একটা প্রোডাক্ট। তারপরে টাইলস, আমাদের যে ঘরে বা অফিসে বিভিন্ন ধরনের যে টাইলস গুলো লাগা হয়, টাইলস টাইলস। তারপরে দেখেন আমরা বিস্কিট, প্যাকেট জাতীয় বিস্কিট পারচেস করে থাকি, বিস্কিট ফ্যাক্টরি বা বিস্কিটের কথা বলি। তারপর দেখেন আইসক্রিম, তারপর দেখেন শ্যাম্পু, এই ধরনের প্রোডাক্ট গুলো আমরা দেখে থাকি। তারপর দেখেন সিমেন্ট, সিমেন্ট একটা প্রোডাক্ট দেখে থাকি। এবং আমাদের রং, মানে আমাদের প্রতিনিয়ত এই ধরনের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আইটেম আমরা এবং আমরা এখানে আমরা দেখে থাকি। এখন আপনি যদি দেখেন এখান থেকে, আমি যদি একটাকে যদি আমি এক্সাম্পল হিসাবে যদি ধরি, যে একটা প্রোডাক্ট, এটা হতে পারে সোপ, হতে পারে একটা এক কন্টেনার টিন, অথবা এক কন্টেনার শ্যাম্পু, অথবা সিমেন্ট ব্যাগ। যে একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝবো যে একটা প্রোডাক্ট প্রস্তুত করতে যে যে ইনপুট গুলা, আউটপুট ট্যাক্সটা করতে কিভাবে জেনারেট হয়, এই আউটপুট ট্যাক্স গুলা থেকে আউটপুট প্রোডাক্টটা প্রস্তুত করতে গেলে ইনপুট গুলা কিভাবে জেনারেট হয়, ওগুলোর সাথে মধ্যে ভ্যাটটা কিভাবে দিই, এবং পরবর্তীতে এই আউটপুট থেকে ইনপুট ট্যাক্সটা বাদ দিয়ে যে ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটা থাকবে, সেটা আমরা গভর্নমেন্টকে জমা দিয়ে থাকি। তো আমি এখানে যতগুলো আমরা এই আছে, তো আমি একটা এক্সাম্পল হিসাবে যদি নিই, আমি একটা সিমেন্ট ফ্যাক্টরিতে যেমন দেখেন, একটা সিমেন্ট ব্যাগ, একটা আপনার শুধু এখন আপনার জন্য নিজে চিন্তা করবেন, একটা সিমেন্ট ব্যাগের একটা কস্টিং চিন্তা করবেন, এবং সেখান থেকে কিভাবে ফিনিশ গুডসটা সেল করে ওখান থেকে ভ্যাট বাবদ কত টাকা কাস্টমার থেকে কালেক্ট করতেছেন, এবং এই কাস্টমার থেকে যে ভ্যাটটা কালেক্ট করতেছেন গভর্নমেন্টের জন্য, কালেক্ট করতেছেন কত টাকা, গভর্নমেন্টকে দিচ্ছেন কত টাকা। তো আমরা যেটা বলে থাকি, সেই জন্য আউটপুট ট্যাক্স লেস ইনপুট ট্যাক্স দেন ডিফারেন্সিয়াল ফিগারটা আমি গভর্নমেন্টের ফান্ডে জমা দিয়ে থাকি। খেয়াল করেন, মনে করেন আপনি এক ব্যাগ সিমেন্ট, আমরা তো সিমেন্ট ব্যাগ দেখছি তাই না, সিমেন্ট ব্যাগ দেখি না কে কে আসি, আমি সিমেন্ট দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দিচ্ছি। এক ব্যাগ সিমেন্টের কথা যদি বলেন, দেখছি আমরা এক ব্যাগ সিমেন্ট। জি স্যার। আচ্ছা, এক ব্যাগ সিমেন্টের সাধারণত বাংলাদেশে যে ধরনের সিমেন্ট ব্যাগগুলো দেখা যায়, 50 কেজির সিমেন্ট। আপনি ইন জেনারেলি সিমেন্ট মার্কেটে গেলে দেখবেন এক একটা ব্যাগের দাম 500 থেকে 600 টাকার মধ্যে আমরা পেয়ে থাকি। তাহলে এই যে আপনি, যে একটা সিমেন্ট ফ্যাক্টরি বা একটা সিমেন্ট দোকানদার আপনার কাছে যে 550 টাকা যে সিমেন্টটা বিক্রি করতেছে, সে আপনার থেকে 550 টাকা নিচ্ছে। মনে করেন একটা সিমেন্ট ফ্যাক্টরি আপনার থেকে আপনার কাছে সিমেন্টটা বিক্রি করে 550 টাকা নিচ্ছে। এই 550 টাকার মধ্যে তার প্রোডাক্ট, বিভিন্ন এই প্রোডাক্টের এই সিমেন্ট ব্যাগটা তৈরি করতে র মেটেরিয়াল, পাওয়ার বিল, এইটা বিল সেটা বিল সব, এবং তার ইনক্লুডিং তার প্রফিট সহ সে খরচ করছে 478 টাকা প্রফিট সহ। এবং এই 478.26 উপরে 15% ভ্যাটে সেটার ভ্যাটটা আসতেছে 71 টাকা 74 পয়সা। দ্যাট ইজ 550 টাকা আপনার থেকে নিচ্ছে। এই 550 টাকার মধ্যে 71.74, 71 টাকা 74 পয়সা হচ্ছে গভর্নমেন্টের টাকা, আর 478.26 হচ্ছে যে তার টাকা, যে 71.74 সে গভর্নমেন্টকে দিতে হবে। এটা এই যে ফিনিশ গুডসটা হবে সেটাকে বলা হয় আউটপুট ট্যাক্স। এখন কথা হচ্ছে যে আপনার কাছে যখন সিমেন্ট ব্যাগটা বিক্রি করে যখন 550 টাকা পেলো, এই 550 টাকার ভিতরে যে 71.74 পয়সা যে গভর্নমেন্টের টাকা, এটা তো গভর্নমেন্টকে দিতে হবে। এখন কি গভর্নমেন্টকে কি 71 টাকা 74 পয়সাই দিবে, নাকি এই প্রোডাক্টটা প্রডিউস করতে বিভিন্ন পয়েন্টে সে এতদিন ধরে ভ্যাট দিয়ে আসতেছে, সে ভ্যাটটা বাদ দিয়ে বাকি টাকাটা গভর্নমেন্টকে দিবে? কোনটা? স্যার বাদ দিয়ে স্যার। বাদ দিয়ে দিবে। এই বাদ দিয়ে স্যার। হ্যাঁ, এই বাদ দেওয়াটাকে বলা হয় রিবেট, এই বাদ দেওয়াটাকে বলা হয় ইনপুট ট্যাক্স ক্রেডিট। ওকে, দেখেন আমরা যদি দেখি, তাহলে আমরা যদি এক ব্যাগ সিমেন্ট ব্যাগের প্রোডাকশনের কথা যদি চিন্তা করি, এটা আমরা সবাই, আমি হাইপোথেটিক্যালি একটা ফিগার আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন মনে করেন এক ব্যাগ সিমেন্ট, আপনারা শুধু মাথায় রাখেন, এক ব্যাগ সিমেন্ট তৈরি করতে 50 কেজি সিমেন্ট তৈরি করতে 300 টাকার র মেটেরিয়াল লাগে। সে 300 টাকাটা কি 300 টাকা র মেটেরিয়াল লাগে, সেটা সে 300 টাকা দিয়ে পারচেস করে আনতেছে। এবং এই 300 টাকা দিয়ে যখন পারচেস করে আনতেছে, তার বা ইম্পোর্ট করে আনতেছে, পারচেজ অর ইম্পোর্ট হোয়াট এভার করার সময় সে 15% ভ্যাট দিচ্ছে 345 টাকা। দ্যাট ইজ 345 টাকা দিয়ে XYZ কোম্পানিটা র মেটেরিয়ালটা পারচেস করতেছে। এই 345 দিয়ে যে পারচেস করছে, তার ভিতর 300 টাকা হচ্ছে যে প্রোডাক্টের দাম, 45 টাকা হচ্ছে যে ভ্যাট। এই 45 টাকাটা হচ্ছে যে ইনপুট ট্যাক্স। হ্যাঁ,
এই র মেটেরিয়াল বাবদ যে প্রোডাক্টটা পাচ্ছে সেটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে, ইএস দিলাম, তাহলে দ্যাট ইজ সে ইনপুট ট্যাক্স ক্রেডিট 45 টাকা। র মেটেরিয়াল যে পারচেস করছে সেখান থেকে 45 টাকা ভ্যাট দিছে, ভ্যাটটা সে ইনপুট ট্যাক্স দিছে 45 টাকা, সে সেটা রিবেট নিতে পারবে। তারপরে মনে করেন এই র মেটেরিয়ালটা পারচেস করার পরে তার ফ্যাক্টরিতে আনা পর্যন্ত অথবা সিমেন্ট গুডস তার কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত সে ক্যারিং কস্ট পে করলো। ক্যারিং কস্ট হচ্ছে 10 টাকা, রেট হচ্ছে 15%, ইনপুট ট্যাক্স হচ্ছে যে 1.5, এটাও রিবেটেবল, এলিজিবল ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটা রিবেট নিতে পারবে, দ্যাট ইজ ইনপুট ট্যাক্স ক্রেডিট 1.5 টাকা। তারপরে এই র মেটেরিয়ালটা ফ্যাক্টরিতে এনে এনার্জি কস্ট, পাওয়ার কিনে, গ্যাস কিনে, ইলেকট্রিসিটি কিনে, এইটা সে কিনতে হয়েছে তাকে, নিয়ে সেটার প্রাইস দিছে সে 20 টাকা। 20 টাকা সেটা ভ্যাট 15%, 3 টাকা দিছে ইনপুট ট্যাক্স, টোটাল 23 টাকা দিছে, এবং এটাও ইয়েস, এটাও এলিজিবল ফর দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট। স্যার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, যদি আনা আপনি আবার, আমি আপনার কথা, আপনি আবার মিস করছেন, আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন মেবি। ওকে, ও আসুক আবার। আচ্ছা, তারপরে দেখেন কন্টেকচুয়াল লেবার। হ্যাঁ, যে কন্টেকচুয়াল লেবার নিয়োগ করলো, সে কন্টেকচুয়াল লেবারকে বিল বাবদ দিল 6 টাকা, সেটার ভ্যাট 15%, এবং সেটা ভ্যাট হচ্ছে ভ্যাট হচ্ছে যে 0.90 পয়সা। ওই যে কন্টেকচুয়াল লেবারের ভ্যাটটা আপনি ইনপুট ট্যাক্স হিসাবে ক্রেডিট নেওয়ার জন্য এলিজিবল না, তাইলে ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে যে 0। তারপরে আরো আপনি এমপ্লয়ীদেরকে স্যালারি দিলেন, স্যালারি বাবদ 12 টাকা দিলেন, 12 টাকাটা এটা কোনো স্যালারি, কোনো ভ্যাট হয় না। স্যালারি আপনার একটা জিনিস খেয়াল রাখেন, স্যালারি ট্যাক্স হয়, ভ্যাট হয় না, সেই জন্য কোনো ভ্যাট নাই, ভ্যাট ইনপুট ট্যাক্স ক্রেডিটের ইস্যু আসতেছে না। তারপরে আপনাকে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স পারচেস করতে হয়, যেমন ইন্স্যুরেন্স, আপনার ফ্যাক্টরি আগুন লাগলে, আটকে গেলে, ভেঙে নষ্ট এই হয়ে গেলে সেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হয়। পার ব্যাগে সেই প্রিমিয়ামটা দাঁড়াইছে মনে করেন 2 টাকা, সেটার ভ্যাট হচ্ছে 15%, 30 পয়সা, সেটাও রিবেটেবল, আপনি 30 টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন। তারপরে আপনি এই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ার জন্য বিজনেস প্রমোশন এবং মার্কেটিং কস্ট বাবদ 20 টাকা খরচ করলেন। এই মার্কেটিং বিভিন্ন ধরনের, অনলাইন মার্কেটিং, তারপরে বিলবোর্ড মার্কেটিং, তারপরে আপনার মিডিয়া মার্কেটিং, বিভিন্ন ধরনের মার্কেটিং, এবং মার্কেটিং যে যত কাজগুলা করছেন, মনে করেন যে আপনি 10 ধরনের মার্কেটিং করছেন, 10 ধরনের ভিতরে আপনি মনে করেন 8 ধরনের মার্কেটিং আপনি ইনপুট ট্যাক্স আছে, এবং 8 ধরনের মার্কেটিং এর ভিতরে দেখা গেছে যে আপনি 6 ধরনের ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারলেন, বাকিগুলো পারলেন না। সেই জন্য আমি একটা অ্যাভারেজ রেট মনে করেন 7.5% ধরলাম, তাহলে 1.5, এবং সেটা ভ্যাট দিলেন 1 টাকা 50 পয়সা, কিন্তু রিবেট নিতে পারতেছেন 1 টাকা। কেন রিবেট নিতে পারতেছেন না, সেটার অনেকগুলো কন্ডিশন আছে, কন্ডিশনে গেলে আমরা বুঝতে পারবো। শুধু মনে রাখি, এই মার্কেটিং বাবদ, বিজনেস প্রমোশন বাবদ, অ্যাডভার্টাইজমেন্ট বাবদ আমরা 20 টাকা খরচ করছি, 20 টাকার জন্য আমরা ভ্যাট পে করছি 1 টাকা 50 পয়সা ইনপুট ট্যাক্স, কিন্তু আমরা ক্রেডিট নিতে পারতেছি 1 টাকা, অনেক কন্ডিশন মিট না করার কারণে বাকি 50 পয়সা নিতে পারে নাই। তারপরে জানেন প্রত্যেকটা জায়গায় ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন আমার 12 টাকা, ডেপ্রিসিয়েশনের জন্য ভ্যাট হয় না, সেই জন্য ভ্যাটের লাইনটা 0। তারপরে ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, সেলস এর মার্কেটিং ওভারহেড, জেনারেল অ্যাডমিন ওভারহেড, বিভিন্ন ধরনের ওভারহেড বাবদ আমাদেরকে খরচ করতে হয়। সেখানে আমি ভ্যাট দিছি 5 টাকা 83 পয়সা, কিন্তু আমি রিবেট নিতে পারতেছি 3 টাকা, বাকিগুলো হয়তো বা কন্ডিশন ফিল গুলোর জন্য পারে নাই। তারপরে এই যে সিমেন্টটা তৈরি করার পরে আমি যে সেটা একটা ব্যাগের ভিতরে ঢোকাবো, এই ব্যাগের দাম হচ্ছে 18 টাকা, ভ্যাট হচ্ছে 15%, আমি 2.7 পয়সা, আমি 2.70 পয়সা আমি ইনপুট ট্যাক্স দিছি, এবং সেটা রিবেটেবল, সেটা আমি ক্রেডিট নিতে পারতেছি। তারপরে আমি আবার আমার আমার প্রফিটটা আমি যোগ করলাম, আমি পার ব্যাগে 20 টাকা প্রফিট করলাম, প্রফিটের উপরে ভ্যাট হয় না, তাহলে সেখানে ভ্যাট ক্রেডিট দেয়। তাহলে দেখেন, এই যে 478 টাকার প্রোডাক্টটা আমি যখন এটার ভ্যালু এডিশন, এই যে টোটাল 478 টাকা কিন্তু টোটালি একটা ভ্যালু এডিশন। হ্যাঁ, এই যে ভ্যালু এডিশন যে করতে গিয়ে আমাকে বিভিন্ন পয়েন্টে ইনপুট ট্যাক্স দিতে হয়েছে, আবার যা দিছি সবগুলো আমি রিবেট পাই নাই, কিছু পাইছি, সবগুলো আমি ক্রেডিট পাবো না, সবগুলো আমি রিবেট পাবো না, বিভিন্ন ধরনের কন্ডিশনের কারণে, আইনের কারণে। তাহলে আমি দিচ্ছি কত টাকা, পাচ্ছি কত টাকা, তাহলে আমরা সেটা একটু যদি দেখি, দেখেন আমি এই পর্যন্ত 478.26 পয়সা ভ্যালু এডিশন করছি। 300 টাকা র মেটেরিয়াল, ক্যারিং আউট 10 টাকা, এনার্জিতে 20 টাকা, কন্ট্রাক্ট, এইভাবে করে আমি টোটাল 478 টাকা 26 পয়সা আমি ভ্যালু এডিশন করছি। এই 478 টাকা ভ্যালু এডিশনে আমি বিভিন্ন জায়গাতে ভ্যাট দিয়ে দিছি আমি 60 টাকা, যেগুলো ভ্যাট আছে 60 টাকা দিছি, কিন্তু 60 টাকা 73 পয়সা ভ্যাট দিলেও আমি আউটপুট ট্যাক্স থেকে 60 টাকা 63 পয়সা আমি বাদ দিতে পারবো না। আমি বাদ দিতে পারবো যেগুলো ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো, মানে এলিজিবল করতে পারবো, 56 টাকা 50 পয়সা আমি বাদ দিতে পারবো, 56 টাকা আমি বাদ দিতে পারবো। তাহলে যদি দেখেন, আমাদের যদি জিনিসটা যদি আমরা দেখি একটু, দেখেন আমার টোটাল আউটপুট ট্যাক্স 71 টাকা
74 পয়সা। এই দেখেন আমার আউটপুট ট্যাক্স ফিনিশ গুডস এর উপরে 71 টাকা 74 পয়সা। হ্যাঁ, 71 টাকা 74 পয়সা আমার আউটপুট ট্যাক্স। আমার ইনপুট ট্যাক্স আমি পে করছি কত? 60 টাকা 73 পয়সা। এই দেখেন 60 টাকা আর 73 পয়সা আমরা ইনপুট ট্যাক্স পে করছি। কিন্তু 60 টাকা 73 পয়সা পে করলে আমরা বাদ দিতে পারবো এলিজেবল ফর ক্রেডিট। এলিজেবল ফর ক্রেডিট হচ্ছে যে 56 টাকা 50 পয়সা। 56 টাকা 50 পয়সা আমি বাদ দিতে পারবো। তাহলে দেখেন আমি এখন গভর্নমেন্টের ফান্ডে কত দিচ্ছি? আমি গভর্নমেন্টের ফান্ডে ডিপোজিট করতেছি এই 71 টাকা মাইনাস 56 টাকা 50 পয়সা ইকুয়াল টু 15 টাকা 24 পয়সা আমি গভর্নমেন্টকে দিচ্ছি। গভর্নমেন্ট কিন্তু 71 টাকাই পাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন পয়েন্টে পাইছে, তা কিন্তু আমার হাত থেকে আমি এখন কাস্টমার থেকে যে 71 টাকা নিয়েছি, 71 টাকা থেকে 15 টাকা আমি গভর্নমেন্টকে দিচ্ছি, কারণ বাকি টাকা দিচ্ছি না, বিকজ অফ বাকি টাকাটা আমি বিভিন্ন ধরনের ইনপুট পারচেজের সময় আমি অলরেডি কাস্টমার হাতে দিয়ে দিছি, যেটা কাস্টমার গভর্নমেন্টকে দিয়ে দেওয়ার কথা। এখন আমাকে বলেন, আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি কোন জিনিসটা আমরা বুঝি নাই? যদি এই জিনিসটা বুঝে থাকেন তাহলে ইনপুট ট্যাক্সের মেকানিজমটা আমরা বুঝে যাই। ইনপুট ট্যাক্স ক্রেডিটের মেকানিজম আমাদের একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বলেন, যে কারো কোশ্চেন থাকতে পারে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন শিমুল। স্যার এখানে ইনপুট ট্যাক্স আমার 60 টাকা 73 পয়সা, আর আমি ট্যাক্স ক্রেডিট পাবো হচ্ছে 54 টাকা 50 পয়সা। স্যার এইখানে এই যে মানে 4 টাকার যে হ্যাঁ, এই যে 60 টাকা 73 পয়সা এবং 56 টাকা 50 পয়সা, হ্যাঁ বলেন এই ডিফারেন্সটা। মানে আমি 60 দিছি 60 টাকা 73 পয়সা, কিন্তু আমি বাদ দিতে পারতেছি 56 টাকা 50 পয়সা। এই তো আপনার কোশ্চেন। স্যার জি স্যার, কিন্তু এখানে যে 4 টাকার যে গ্যাপটা, স্যার এটা আমি কি হিসাবে এখানে শো করব? এটা আপনার কস্ট, এটা আপনার কস্ট, ও জি স্যার। এটা কস্ট, এটা আপনার কস্ট হিসেবে কনফার্ম করতে হবে। মানে আপনি ভ্যাট ইনপুট আওয়াজে সব ভ্যাট যে ক্রেডিট নেওয়া যায় ব্যাপারটা তা না। এটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা আপনার জাস্ট একটু চিন্তা করেন। আজ যে আপনি একটা সিমেন্ট ব্যাগ প্রস্তুত করার জন্য 550 টাকা যে কাস্টমার আপনার থেকে ফ্যাক্টরি আপনার থেকে নিল, এই 550 টাকাটা কিভাবে বিল্ড আপ হয়েছে, এবং এই 550 টাকার ভিতরে আউটপুট ট্যাক্স কত, ইনপুট ট্যাক্স কত, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারতেছে কত, টোটাল মেকানিজমটা আমি আপনাদের আলটিমেট কিন্তু এইটাই কিন্তু আমাদের। আপনি সিমেন্টের কথা বাদ, আপনি যদি এক প্যাকেট একটা সোপের কথা চিন্তা করেন, অথবা এক কন্টেনার টিনের কথা চিন্তা করেন, অথবা এক চানাচুরের কথা। যে কোনো জিনিস যে কোনো সময় সিস্টেমটা হচ্ছে যে একই। হ্যাঁ আলামিন সুমন কি বলতেছিলেন? স্যার বলছি যে এক প্যাকেট চানাচুর কিনলো তো এইভাবেই ডিস্ট্রিবিউশন হবে। এইটাই হচ্ছে যে টোটাল সিস্টেমটা, মানে জি স্যার, প্রসেসটা এরকমই প্লাস জি মাইনাস। স্যার প্রসেসটা, জি স্যার, জি স্যার। আপনারা বলেন এখন আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি না থাকে আমি ধরে নিব। স্যার টোটাল আউটপুট কস্ট ট্যাক্স যেটা, এটা তো আমার হচ্ছে একদম প্রফিট সহ যে ট্যাক্সটা আমি ইয়ার হ্যাঁ ইনটে করে প্রফিটের উপরে ভ্যাট হবে, হ্যাঁ প্রফিট সহ আপনাদের ভ্যালু এডিশন হয়েছে। মানে দেখেন এই যে ভ্যালু এডিশন আমরা পড়াচ্ছি কি, ভ্যাট ভ্যালু এডেড ট্যাক্স, এই যে 478 টাকাটা কিন্তু পুরোটাই ভ্যালু এডিশন, ঠিক কিনা? জি স্যার, জি স্যার। পুরোটাই ভ্যালু এডিশন। এই ভ্যালু এডিশনে যদি গভর্নমেন্ট ভ্যাট নিবে 71 টাকা ভ্যাট নিচ্ছে। এখন আপনি বলতে পারেন গভর্নমেন্ট তো এখানে একটা এগুলো অনেক ডিবেট থাকবে যে অনেক সবকিছু সব রিবেট দেয় না, বাট আপনি খুব সিম্পলি যদি চিন্তা করেন আমার ভ্যালু এডিশন 478 টাকা 26 পয়সা, সেটার পরে 15% আমি ভ্যাট দিয়ে 550 টাকা কাস্টমার থেকে নিচ্ছি। এই যে 550 টাকা কাস্টমার থেকে নিচ্ছে তার পুরো টাকাটা তার টাকা না, তার টাকা হচ্ছে 478 টাকা 26 পয়সা বা 71 টাকা 74 পয়সা যে গভর্নমেন্টের টাকা। এখন যদি সে 71 টাকা 74 পয়সা যদি আগে বিভিন্ন ফর্মে দিয়ে থাকে, তাহলে সেটা সে লেস করে বাকি টাকাটা সে গভর্নমেন্টের ফান্ডে দিয়ে দিবে। ওকে স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে র ম্যাটেরিয়ালের উপরে স্যার যে ব্যাট রেট 15% ধরা হয়েছে, বাকিগুলোর উপরে 15%, বাট যখন ওই যে মার্কেটিং কস্ট ওইখানে 7.5%। স্যার এটা কি বুঝানোর জন্য নাকি এটা আর কি দ্বারা অনুযায়ী আর কি এরকম কিছু? না, আমি 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 বলি আপনাকে, আমাদের জি স্যার। অনেক আইটেমের উপরে আমাদের মানে আপনি যখন অনেক র মেটেরিয়ালের উপরে বা অনেক ধরনের পারচেজের উপরে 5% হয়, 7.5% হয়, 10% হয়, 15% হয়। আমি এখানে বুঝাচ্ছি এরকম, আপনার হয়তো আমার কথাটা মিস করছেন। মনে করেন যে আমি অ্যাডভার্টাইজমেন্ট বিজনেস প্রমোশন ভ্যারাইটি অ্যাক্টিভিটিস করি। এই ভ্যারাইটি অ্যাক্টিভিটিস এর মধ্যে কোনোটার রেট 15%, কোনোটার রেট 10%, কোনোটার রেট 5%, হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি। এবং কোনোটা আমি কোনো ভ্যাট ছাড়া,
হ্যাঁ, সেটা জি আমি একটা স্যার, অ্যাভারেজ রেট বললাম। এভারেজে অথবা ধরে আর কি, এটা আর কি। হ্যাঁ, অ্যাভারেজে একটা বললাম, আমার সেটার ভিতরে আমি আ- 1 টাকা 50 পয়সা ভ্যাট দিছি, তাহলে আমি 1 টাকা 50 পয়সা ভ্যাট দিছি, কিন্তু আমি রিবেট নিচ্ছি 1 টাকা, কারণ আমি পুরো টাকাটা নিতে পারতেছি না, বিকজ অফ হয়তো আমার ওই বাকি 50 পয়সা অন্য কোনো কারণে, ওই যে বললাম সবকিছু ইনপুট না, আপনি সকল ইনপুট করলে যে সবগুলো ইনপুট হবে ব্যাপারটা তা না। এই যে একটু আগে বললাম, একটা গল্প বললাম আপনাদেরকে, সবকিছু কিন্তু ইনপুট না। আপনি এখন বলতে পারেন ল্যান্ড ছাড়া, ফ্যাক্টরি ছাড়া কি আমি ওখানে একটা প্রোডাক্টটা প্রডিউস করতে পারবো? এই যে আমি সিমেন্ট তৈরি করব, আমি যদি একটা জায়গা না কিনি, আমি যদি একটা ল্যান্ড ভাড়া না নিই, আমি যদি একটা অফিস না করি, আমি যদি একটা এসি না লাগাই, আমি যদি একটা ফার্নিচার না কিনি, আমি কি সিমেন্টটা তৈরি করতে পারবো বলেন? জি স্যার, এগুলো ছাড়া তো তৈরি করা সম্ভব না। সম্ভব না। কিন্তু এগুলো এগুলো ছাড়া সম্ভব না হলো, এগুলোকে ইনপুট হিসাবে ধরতে ব্যাট কর্তৃপক্ষ রাজি না। ও আচ্ছা, গভর্নমেন্ট নির্দেশ। সেটা লজিক আছে, বিভিন্ন কারণ আছে, যাই হোক। মানে তার মানে সকল অ্যাক্টিভিটিস কিন্তু আপনি ইনপুট বলতে পারবেন না। ওই যে ইনপুটের সংখ্যাটা, সেই জন্য আপনারা সবসময় ইনপুটের এই সংখ্যাটা আমি আপনাদেরকে বলে, এই ইনপুটের এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। এবং যদি আপনাদের যদি এমসিকিউর কোয়েশ্চেন যদি করে থাকে, এই সংজ্ঞাটা যদি আপনারা যদি খুব ভালো মতো না বুঝে থাকেন, তাহলে আপনারা এমসিকিউ কোয়েশ্চেন মিস করার যথেষ্ট সম্ভাবনা থাকবে। আচ্ছা, আমি একটা জিনিস লাস্ট ক্লাসে বলছি, আমার স্ক্রিনে একটা কি দাগ দেখা যাচ্ছে? জি আলামিন, স্যার, একটা দাগ দেখা যাইতেছে স্যার, ওই যে ঠিক চিহ্নের মতন। হ্যাঁ, চেনের মতো, এটা আমার দাগ না। তো আমি শুধু এতটুকু বলবো, আমার হয়তো কোনো ভাই দিছে, হয়তো আমি ধরে নিলাম ভুলে দিছে, বাট আমরা সবাই জেন্টেলম্যান, আমাদেরকে অন্যদেরকে ইরিটেট করার চেষ্টা করেন না প্লিজ। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন আনাফ স্যার বা কাজী বলেন। স্যার ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটা স্যার কনসেপ্টটা বুঝতে পারছি স্যার, কিন্তু একটা জিনিস স্যার, মানে গভর্নমেন্টের কাছে যেটা সাবমিট করবো স্যার, এটা প্রসেসটা একটু বলবেন স্যার, জানার জন্য জিজ্ঞেস করি। হ্যাঁ, শিওর শিওর, কি আপনি কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার করুন তো ভাই। মানে ইনপুট ট্যাক্স যেটা মানে আমাকে সাবমিট করতে হবে, মানে আউটপুট ট্যাক্স থেকে বাদ দেওয়ার পরে যে মানে ডিফারেন্সটা থাকবে, ওটা স্যার গভর্নমেন্টের কাছে সাবমিট করার জন্য মানে প্রসেসটা কি প্রসেসটা হবে? কি? হ্যাঁ, থ্যাংক ইউ। কে বলছিলেন? কাজী? জি স্যার। আমি নেক্সট ক্লাস অথবা এর পরে ক্লাসে পাবেন রিটার্ন, একটা চ্যাপ্টার পাবেন আপনি। প্রত্যেক মাসে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলা করেন, আপনার যতটুকু আনাব আনাব আপনার, আপনি মিউট করেন। এই আপনাকে আনাফের কথা বুঝতেছেন? সরি। আচ্ছা, না স্যার। যেটা বলছিলাম, কাজীর কথা বলছিলাম, যে আমরা একটা মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যত ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস করি, সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস এর পরে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আমাদেরকে ওই মাসের রিটার্নটা জমা দিতে হয়। এই রিটার্নটা জমা দেওয়ার সময় আমরা যাবতীয় আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স গুলো এবং অন্য ইনক্রিজিং এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে, মিস্টার, এটা আসলে অনেক আওয়াজ স্যার হচ্ছে, একটা কথা বলি স্যার। বলেন। স্যার সবাই মিউট করে দেন স্যার আপনি। আচ্ছা, যেটা ছিলাম সেটা হচ্ছে যে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যত ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস করে থাকি, সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলার পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে আমাদেরকে একটা রিটার্ন সাবমিট করতে হয়। পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে রিটার্নটা যখন বানাবো, এবং রিটার্নটা সাবমিটের সময় আমাদেরকে ট্যাক্স পেবল যদি থাকে, সেই ট্যাক্স পেবলটা গভর্নমেন্টকে দিতে হয়। সেই রিটার্নটা যখন বানাবো, তখন আমরা করি কি, আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আরো অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা একটা নেট ভ্যাট পেবল তৈরি করি। ওই রিটার্নটা সাবমিটের সময় আমাদেরকে নেট ভ্যাট পেবলটা জমা দিতে হয়। এখন আমি যে ভাই কোয়েশ্চেনটা করছেন, আমি যদি খুব সিম্পল বলি, আপনি সারা মাসে আপনি 1 ব্যাগ সিমেন্ট তৈরি করছেন, ইকোনমি 1 ব্যাগ, জাস্ট এক্সাম্পল হিসেবে 1 ব্যাগ করছেন, এবং সারা মাসে এইগুলো আপনি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট বিভিন্ন ধরনের নিছেন, হচ্ছে যে আপনি 56 টাকা 50 পয়সা। তাহলে আপনি পরবর্তী মাসে 15 তারিখে আপনি একটা রিটার্ন বানাবেন, আউটপুট ট্যাক্স 550, আউটপুট ট্যাক্স 71 টাকা 74 পয়সা, মানে আউটপুট ট্যাক্স আমার প্রোডাক্ট হচ্ছে 4,38,226, সরি 478 টাকা 26 পয়সা,
ভ্যাট 71 টাকা 74 পয়সা, আউটপুট ভ্যাট 71 টাকা 74 পয়সা আমরা দিব। তারপরে ইনপুট ট্যাক্সের ঘরে লিখবো আমাদের পারচেস করছি 4 লক্ষ, মনে করেন 478 টাকা, ক্রেডিট হচ্ছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে 56 টাকা 50 পয়সা করে, বাকি 15 টাকা 24 পয়সা আমি রিটার্নটা সাবমিটের সময় গভর্নমেন্টের ফান্ডে জমা দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি মিস্টার কাজী? জি স্যার। পরবর্তী মাসের স্যার 15 তারিখের মধ্যে। মানে মানে 1 মাস হলে 1 মাসের যত ট্রানজাকশন হবে এটা পরবর্তী মাসের 15 তারিখে সাবমিট করতে জি হবে। জি জি মানে স্যার, 15 তারিখের সেক্ষেত্রে মধ্যে স্যার 15 তারিখের মধ্যে জি স্যার। সেক্ষেত্রে স্যার শুধু এটা ব্যাংকের থ্রুতে মানে হ্যাঁ, যাবে চালান, গভর্নমেন্ট। ট্রেজারি চালান অথবা ব্যাংকের মাধ্যমে দিয়ে আপনি এটার জন্য শুধু ব্যাংকের গভর্নমেন্টকে দিতে হবে, যে বিভিন্ন ট্রেজারি চালান বিভিন্ন। আপনি একটু কষ্ট করে আর 2টা ক্লাস করেন, তাহলে আপনার এই কোশ্চেন আনসারটা অটোমেটিক পেয়ে যাবেন। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল এই বিষয়ে। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি, বলেন, কে বলছিলেন? আমাদের ফার্ম থেকে প্রতি মাসে কিছু রিটার্ন সাবমিট করতে যায়। এটা হলো মানে জি, ওই মানে রিটার্ন অফিসে মেবি সাবমিট করে। স্যার এইটা কোনটা? এইটাই আপনি ওই ওই যে ভ্যাট রিটার্নটা সাবমিট করেন না, আপনার তো সার্ভিস, হ্যাঁ, ফার্ম থেকে সারা বছর উনি কত টাকার সার্ভিস দিছে, এবং ওই ওই সার্ভিসে ওদের কত টাকা ভ্যাট আছে, ইনপুট ভ্যাট কত, আউটপুট ভ্যাট কত, অন্য ধরনের রিবেট টিবেট আছে কিনা করে আপনাকে একটা রিটার্ন দিতে হয়। রিটার্নের সময় ভ্যাটটা জমা দিতে হয় যদি ব্যালেন্স থাকে। এইটাই প্রতি মাসে 15 তারিখে, এইটাই সেটা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? এখন আপনারা, আমার বেসিক কথা হচ্ছে যে ইনপুটের ডেফিনেশনটা কি ক্লিয়ার কিনা, তারপরে ইনপুট ট্যাক্স, তারপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই তিনটার ডেফিনেশন যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের অন্তপক্ষে আজকে আর কোনো সমস্যা হবে না। ওকে, আমি নেক্সটে যাই। এখন আসেন ম্যানার অফ ওই যে নেট পেয়েবল, যেটা ওই যে একটু আগে বলে ফেলছি যে আপনি যে নেট পেয়েবল তৈরি করব প্রত্যেক মাসে, পরবর্তী মাসে রিটার্ন সাবমিটের সময় যে আমি নেট পেয়েবল তৈরি করব বা করব, সেটা কি? আউটপুট ট্যাক্স প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি লেস ইনপুট ট্যাক্স। দেখেন, অল আউটপুট ট্যাক্স শ্যাল বি পেয়েবল অ্যাড টুগেদার। ইনপুট ট্যাক্স শ্যাল বি সাবস্ট্রাক্ট, মানে লেস করবেন, দ্যাট ইজ আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড টু মেক দ্য সাচ পিরিয়ড বাই দ্য ট্যাক্স পেয়ার শ্যাল বি added to. Decreasing adjustment shall be subtracted to করে আপনি যে পেয়েবলটা থাকবে, যদি পেয়েবল থাকে সেটা রিটার্ন সাবমিটের আগ সময় আপনাকে গভর্নমেন্টের ফান্ডে জমা দিতে হবে। এভাবেই নেট পেয়েবলটা তৈরি করা হয়। শুধু তাহলে আমাদের সারা মাসে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করি 1 তারিখ থেকে 31 তারিখ অর 30 তারিখ পর্যন্ত, সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোর উপরে একটা রিটার্ন তৈরি করতে হবে, একটা নেট পেয়েবল শিট তৈরি করতে হবে। নেট পেয়েবল শিট তৈরি করে পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে রিটার্নের সাথে আমাদেরকে নেট পেয়েবলটা যদি থাকে, নেট পেয়েবল হয়, তাহলে গভর্নমেন্টের ফান্ডে জমা দিতে হবে। আচ্ছা, এখন আসেন ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা এই যে আমরা খুব সহজে বললাম ইনপুট ট্যাক্স। এখন সকল ইনপুট কি আমরা রিবেট নিতে পারবো কিনা, মানে ক্রেডিট নিতে পারবো কিনা, সকল ইনপুট ট্যাক্স আমরা ক্রেডিট নিতে পারবো কিনা, অথবা ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য আমাদেরকে কত ধরনের প্রসেস বা কোন কোন ধরনের নিয়মগুলো খেয়াল রাখতে হবে, অথবা অন্যভাবে যদি বলি কোন কোন ইনপুট ট্যাক্স গুলো আমরা ক্রেডিট নিতে পারবো না। সেই জন্য আমাদের সেকশন 46 এ আছে একটা লিস্ট আছে, যেটাকে আমি বলে থাকি ঋণাত্মক লিস্ট, নেগেটিভ লিস্ট। মানে সেকশন 46 এ যে ডেসক্রিপশন গুলো বলা আছে, যে প্রসেস গুলো, সিস্টেম গুলোর কথা বলা আছে, এগুলো হচ্ছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিটের নেগেটিভ লিস্ট। দ্যাট ইজ এইসব ক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। তাহলে সেগুলো কি কি আমরা যদি দেখে থাকি, দেখেন, a registered person shall be entitled to an input tax credit against the value added tax imposed to the taxable supply। আউটপুট ট্যাক্স থেকে আপনি ইনপুট ট্যাক্সটা ক্রেডিট নিতে পারবেন, except in the following cases। যদি এগুলোর ক্ষেত্রে আপনি পারবেন না ক্রেডিট নিতে। সেগুলো কি কি আমরা দেখি ওয়ান বাই ওয়ান। বলতেছে যে if the value of taxable supply exceed টাকা 1 লাখ and this payment made other than banking channel। মনে করেন এই যে একটু আগে যে আমি একটা সিমেন্টের ব্যাগের কথা বললাম, আপনি একটা র মেটেরিয়াল পারচেস করছেন অথবা একটা পারচেস করছেন, এই পারচেসটা ছিল 1 লাখ টাকার উপরে, ও পারচেসের ইনভয়েস ভ্যালুটা ছিল 1 লাখ টাকার উপরে, এবং এই 1 লাখ টাকাটা আপনি যখন যার থেকে কিনছেন তাকে পেমেন্টটা দেওয়ার সময় ব্যাংকিং চ্যানেলে দেন নাই, আদার দেন ব্যাংকিং চ্যানেল দিয়েছেন, দ্যাট ইজ ক্যাশে দিয়ে দিয়েছেন, তাকে একটা ক্যাশে দিয়ে। তাহলে
এই 1 লাখ টাকার মধ্যে যদি কোনো ভ্যাট বাবদ টাকা দিয়ে থাকেন, এই 1 লাখ টাকার কারণে যদি কোনো ভ্যাট বাবদ টাকা দিয়ে থাকেন, তাহলে এই ইনপুট ট্যাক্সটা, ওই যে আমি বললাম র মেটেরিয়াল ইনপুট, এই ইনপুট ট্যাক্সটা আপনি ওই নট এলিজিবল ফর দ্য ক্রেডিট, আপনি ইনপুট ট্যাক্সটা ক্রেডিট নিতে পারবেন না। দ্যাট মিনস আপনি যে পারচেস গুলা করেন, সে পারচেস হতে পারে গুডস, হতে পারে সার্ভিস, হতে পারে অন্য যে কোনো পারচেস করা, সেগুলো যদি 1 লাখ টাকার উপরে হয়ে থাকে, কোনো একটা ইন্ডিভিজুয়াল আইটেম যদি 1 লাখ টাকার উপরে হয়ে থাকে, সেই 1 লাখ টাকার ট্রানজেকশনটা, পেমেন্ট ট্রানজেকশনটা যদি আদার দেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেন, আমরা ব্যাংকিং চ্যানেলের ডেফিনেশন জানি? আমাকে কেউ বলতে পারবেন না হোয়াট স্যার, ইজ দ্য ব্যাংকিং চ্যানেল? মুস্তাফিজ, জানি না, শিমুল, পারি না, জানি না। নো স্যার, এটা জানা নাই। ব্যাংকিং চ্যানেল মনে স্যার করেন, এটা জানা নাই স্যার। এটা অবশ্যই জানেন, হয়তো মনে পড়তেছে না, বুঝতে পারতেছে না। ব্যাংকিং চ্যানেল হচ্ছে, মনে করেন আপনি তাকে একটা অ্যাকাউন্ট পে চেক দিলেন, তাকে একটা পে অর্ডার দিলেন, এগুলা ব্যাংকিং চ্যানেল। মানে সে, আপনি যখন তাকে একটা অ্যাকাউন্ট পে চেক দিবেন, সে তার অ্যাকাউন্টে গিয়ে সেটা ডিপোজিট করে তার সে টাকাটা ক্যাশ করতে পারবে, তাই না? একটা ব্যাংকের মাধ্যমে সে ক্যাশটা করতে হবে। জি স্যার, অথবা মানে আপনি ব্যাংক। করলেন কি, অথবা আপনি করলেন কি, এখন বিএফটিএন, হ্যাঁ, আপনি মনে করেন তার ফান্ড তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন, আপনার কোম্পানি অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। এখন নতুন অনেক বিএফটিএন আছে। অথবা আপনি আরো যদি বলি আপনাকে, এখন এখন ইতে যেমন আমাদের বিক্যাশ, আমরা এখন ক্রেডিট কার্ডে পেমেন্ট করি, ডেবিট কার্ডে পেমেন্ট করি, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও পেমেন্টে কিন্তু আমার ব্যাংকিং চ্যানেল। আমরা যে ইদানিং যে বিকাশে পেমেন্ট করি, নগদে পেমেন্ট করি, দিস ইজ অলসো দ্য ব্যাংকিং চ্যানেল। ক্লিয়ার সবাই? জি স্যার, মানে ব্যাংকের মাধ্যমে যদি কোনো জি স্যার, লেনদেনটা হয়। ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করা হলে এটা ব্যাংকিং চ্যানেল বলে। ব্যাংকিং চ্যানেল। তাহলে আপনি ও যদি আচ্ছা ব্যাংকিং স্যার। চ্যানেলের মাধ্যমে যদি পেমেন্ট না করেন, তাহলে ওই প্রোডাক্টটা পারচেস করার সময় যদি ভ্যাটটা দিচ্ছেন গভর্নমেন্টকে বা কাস্টমারের হাতে, সেই ভ্যাটটা আপনি রিবেট নিতে কাউন্ট করা পারবেন না, হবে না। ক্রেডিট হ্যাঁ নিতে জি পারবেন স্যার, না। নিতে পারবো। জি স্যার। ক্লিয়ার? কিন্তু স্যার 1 লাখ টাকার নিচে হলে তো আমরা পারবো উইদাউট ব্যাংকিং আইনে আইনে তো সেটাই বলছে, 1 লাখ টাকা নিচে হইলে পারবেন, সেটাই বলছে। এখন আপনি বলতে পারেন, আপনার সাথে আমি আরেকটু অ্যাড করে দিই, যে একটা 1.5 লাখ টাকার ট্রানজেকশন, 50 আপনি 75,000 টাকা ক্যাশে করছেন, 75,000 টাকা নগদে ব্যাংকে করছেন, তাইলে কি হবে, তাই না ব্রাদার? জি স্যার, এটাও হইতে পারে। হইতে পারে, মানে আমরা হইতে অনেক কিছু পারে, মানে আমি কিন্তু ইন জেনারেলি, হ্যাঁ, আপনি মনে করেন যে এই যে 1,20,000 টাকার ভিতরে আপনি করলে, বা 1,70,000 টাকার ভিতরে করলে, আপনি 50,000 টাকা ক্যাশে দিলেন, বাকি 1,20,000 টাকা দিতে দিলেন, তাহলে 50,000 টাকা ভ্যাটটা কি হবে না? এটা কোয়েশ্চেনেবল। বাট ইন জেনারেল হচ্ছে যে এটা 1 লাখ টাকা নিচে উপরে যদি হয়, সেটা যদি কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না করে থাকেন, তাহলে সেটা জন্য যে ইনপুট ট্যাক্সটা দিচ্ছেন, সেটা আপনার আউটপুট ট্যাক্স থেকে বাদ দিতে পারবেন না। আসেন স্যার একটা কথা বলতাম স্যার, লাস্ট। স্যার ইয়ে ছিল বলেন, একটা। কাজী বলেন। আচ্ছা আচ্ছা কাজী স্যার বলেন। বাকিতে যদি পারচেস করি, সেক্ষেত্রে তো মানে আমি কোনো টাকা পে করতেছি না, তো ওটার উপরেও কি রিবেট নেওয়া যাবে, এরকম কিছু আছে? ওকে, কাজী একটা সুন্দর কোয়েশ্চেন করছে। খেয়াল করেন কাজীর কোয়েশ্চেনটাকে আমি একটু বলি। মনে করেন এখন কোন মাস? এখন অক্টোবর। হচ্ছে অক্টোবর। অক্টোবর। মনে করেন সেপ্টেম্বর মাসে আপনি একটা 5 লাখ টাকার একটা র মেটেরিয়াল পারচেস করছেন। হ্যাঁ, 5 লাখ টাকার মধ্যে ভ্যাট, যথারীতি ভ্যাট আছে, যাই হোক, বা 3 লাখ টাকা করছেন, 3 লাখ টাকার ভিতরে 45,000 টাকা হচ্ছে যে ভ্যাট ইনপুট ট্যাক্স দিচ্ছেন। এখন এইটা আপনি যার থেকে কিনছেন, তার সাথে কন্ডিশন হচ্ছে যে ভাই আপনি 6 মাস পরে আপনি পেমেন্ট দিবেন। কন্ডিশনটা কি? 6 মাস পরে তার পেমেন্ট করবো। 6 মাস পরে পেমেন্ট দিবেন। তাহলে আমি এই যে সামনের মাসে যে রিটার্ন সাবমিট করব, মানে অক্টোবরের 15 তারিখে যে রিটার্নটা সাবমিট করব, সেই রিটার্নে আমি এই 45,000 টাকাটা, 3,45,000 টাকাটা আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো কিনা, এটাই তো কাজের কোয়েশ্চেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, কারণ এটার পেমেন্টটা হবে 6 মাস পরে। এখন 6 মাস পরে কি ক্যাশে হবে না নগদে হবে না ক্যাশ যে ব্যাংকিং চ্যানেল, সেটা তো আমি এখন বুঝতে জানি না। তাহলে তো আমাকে তো 6 মাস পর্যন্ত সেটা ওয়েট করতে পারবো না। কেন পারবো না? সেটা কেন পারবো না আমরা, সেটার একটা কারণ আছে কেন আমি ওয়েট করতে পারবো না। স্যার আমাদের তো ইনপুট দিতে হবে প্রোডাকশনে যাইতে গেলে। হ্যাঁ, সেটা একটা পারবো না, সেটা কারণটা আমি বলি। সেটা আপনি এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করছেন? আপনি যেই মাসে ইনপুট ট্যাক্সটা পে করবেন, সেটা ওই মাস বাদ দিয়ে পরবর্তী 4 মাসের মধ্যে যদি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট না নেন, তাহলে 5ম মাসে আর নিতে পারবেন না।
কাজে বুঝতে পারছেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান নট বি রিবেট অর ক্রেডিট উইদিন ক্যান বি উইদিন 4 ইয়ার 4 সাকসিডিং ট্যাক্স পিরিয়ডের ভিতর নিতে হবে। সেপ্টেম্বর মাসে ট্রানজাকশনটা ঘটছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই 4 মাসের রিটার্নের ভিতরে আপনাকে এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে হবে। এখন এটা টার্ম হচ্ছে 6 মাস পরে পে করবে। এখন 6 মাস পরে কি ক্যাশে দিবে না নগদে দিবে, আমি কি করব কি করব? আপনি এখানে আপনি এখন ক্রেডিট নিয়ে নিবেন। আপনি অক্টোবর মাসে, এটা ঘটনাটা ঘটছে সেপ্টেম্বর মাসে, আপনি অক্টোবর মাসে সেটা ক্রেডিট নিয়ে নিবেন। ওকে, কারণ যদি না নেন, আপনি তো ওই যে 4 মাসের মধ্যে যদি না নেন আপনি পারবেন না, আপনি এই অক্টোবর মাসে এটা নিয়ে নিবেন। এখন আসেন 6 মাস পর, দ্যাট ইজ আগামী মার্চে গিয়ে যদি এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি পেমেন্ট না হয়, তাহলে তখন আপনি সেটা তখন সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। যদি আপনি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট না করেন, তখন সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে সেটাকে আবার বাড়াই দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি কথা? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে একটা জিনিস, আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আরেকটা কথাটা বলা হয় নাই। ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া, যেটা আপনি আইনত ক্রেডিট নিতে পারবেন, রুলস এন্ড রেগুলেশন মানলে ক্রেডিট নিতে পারবেন, রিবেট নিতে পারবেন, কিন্তু আপনার নেগলিজেন্সি অথবা আপনার অজ্ঞতার কারণে আপনি রিবেট নিতে পারলেন না, ক্রেডিট করতে পারলেন না, এই না পারাটা কি জানেন? আপনার ক্যাশ পকেট থেকে ক্যাশ টাকা পানিতে ফেলে দেওয়া, যে যে কথা, ক্যাশ টাকাটা পকেট থেকে পানিতে ফেলে দেওয়া যে কথা, ঠিক একটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে না পারাটাই হচ্ছে কোম্পানির জন্য সেম অবস্থা। এটা একটা বড় ধরনের ক্ষতি। তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য যাবতীয় প্রসেস ফলো করা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন এই যে আমি একটু আগে বললাম যে আমার যে এক্সাম্পলটা, যে আমার এত 70-80 টাকা আমার আউটপুট ট্যাক্স, এটা গভর্নমেন্ট পাবে। এখন আমি যদি যেটুকু আইনত বাদ দিতে পারবো, সে বাদ দেওয়া, মনে করেন আইনত বাদ দিতে পারবো 60 টাকা, কিন্তু বাদ দিলাম আমি আমার ভুলের কারণে 50 টাকা, তাহলে যে এই যে 10 টাকা বাদ দিতে পারলাম না, এই 10 টাকা তো আমি আর আমার এক প্রকার আমি তো অলরেডি 10 টাকা খরচ করে ফেলছি। এই 10 টাকাটা আমি বাদ দিতে পারতাম, বাদ দিয়ে আমার ট্যাক্স লায়াবিলিটি কমাইতে পারতাম, কিন্তু আমি কমাইলাম না। দ্যাট ইজ আমি ক্যাশ টাকা, আমার পকেটের টাকা আমি পানিতে ফেলে দিছি। এটা খেয়াল রাখবেন সবসময়। আমি খুব একটা বাংলা ভাষায় মানে আনইউজুয়াল আইনের কথা না, এক কথা আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে ইনপুট ট্যাক্স ক্রেডিট না নেওয়া, যেটা আপনি ক্রেডিট নিতে পারবেন, রিবেট নিতে পারবেন, সেটা যদি আপনার অজ্ঞতার কারণে, আপনার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে যদি আপনি রিবেট নিতে না পারেন, ওই কোম্পানি ক্যাশ টাকা পানিতে ফেলে দেওয়ার সমান। আচ্ছা, এখন আসেন, ইফ আউটপুট ট্যাক্স payable in service not mentioned in the return, in this case আপনি যে আউটপুট ট্যাক্সটা আপনি যদি রিটার্নে মেনশন না করেন, তাহলে ওই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য যদি কোনো ইনপুট দিয়ে থাকেন, তাহলে সেটা রিবেট নেই, সেই ইনপুট ট্যাক্সটা রিবেট নিতে পারবেন না। এটা মানেটা হচ্ছে যে আপনি আপনি কাস্টমার থেকে আউটপুট ট্যাক্স কালেক্ট করছেন, এইটা কাস্টমার থেকে কাছে বিক্রি করছেন, এই বিক্রিটা আপনি রিটার্নে শো করলেন না, দ্যাট ইজ আউটপুট ট্যাক্স শো করলেন না। কিন্তু ওই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য র মেটেরিয়াল পাবো যে ইনপুট ট্যাক্স সেটা আপনি লেস করলেন, মানে আপনি আউটপুট ট্যাক্স দেখাইলেন না, বিক্রি যে করছেন সেটা দেখাইলেন না, বিক্রি করছে সেটা না দেখায়, আউটপুট ট্যাক্সে না দেখায়, আপনি ইনপুট ট্যাক্স দিয়ে ক্রেডিট নিয়ে নিচ্ছেন, তাহলে ওই ইনপুট ট্যাক্সটাও আপনি রিবেট নিতে পারবেন না। তারপরে আসেন, এটা তো অলরেডি বলে ফেলছি, যে আপনি তারিখ স্যার বলতেছিলাম যে নট মেনশন ইন দি রিটার্ন, স্যার এটা একটু ক্লিয়ার করতেন যদি। আচ্ছা, মনে করেন আপনি মনে করেন আপনি রং প্রস্তুত করেন, রং বিক্রি করেন, সিমেন্ট প্রস্তুত করেন, সিমেন্ট বিক্রি করেন, হ্যাঁ, অথবা আপনি টাইলস প্রস্তুত করেন, টাইলস বিক্রি করেন, এই তো। এখন আপনি একটা র মেটেরিয়াল পারচেস করছেন, মেহেদি ইসলাম কিছু বলবেন? হ্যাঁ, আপনি একটা র মেটেরিয়াল পারচেস করছেন, হ্যাঁ, এই র মেটেরিয়াল দিয়ে আপনি টাইলস প্রস্তুত করে টাইলস বিক্রি করলেন।
বিক্রি করার সময় আপনি আউটপুট ট্যাক্স নিছেন না? এই আউটপুট ট্যাক্সটা আপনি জি রিটার্নে স্যার। দেখাইলেন না। আউটপুটটা আপনি এই বিক্রিটা আপনি রিটার্নে হাইড করলেন, বিক্রিটা রিটার্নে হাইড করলেন, কিন্তু এই যে প্রোডাক্টটা বিক্রি করছেন সেই প্রোডাক্টটা প্রস্তুত করার জন্য র মেটেরিয়াল পারচেস করছে, সেটা করার সময় ভ্যাট দিছেন, সেই ইনপুট ট্যাক্সটা দিয়ে দেখাচ্ছেন, দ্যাট ইজ আউটপুট ট্যাক্স নাই, মানে ভ্যাট পেয়েবল নাই কিন্তু বাদ দেওয়াটা রাখছেন। এখানে বলতেছে যে তুমি যদি ওইটা আউটপুট ট্যাক্স হিসাবে না দেখাও, মানে তুমি যে বিক্রি করছো সেটা যদি না দেখাও, তাহলে যে ওই বিক্রিকৃত প্রোডাক্টটা প্রডিউস করার জন্য বা মেক করার জন্য কোনো র মেটেরিয়াল পারচেস করলে বা ইনপুট ট্যাক্স দিলে সেটা তুমি রিবেট নিতে পারবে না। ইফ আউটপুট ট্যাক্স পেয়েবল অন দ্য সার্ভিস ইজ নট মেনশন ইন দ্য রিটার্ন, আউটপুট ট্যাক্স দেখাইলেন না, কিন্তু সেক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্সটা রিবেট নিতে পারবেন না। ওকে, কোশ্চেন আছে আর? ইফ আউটপুট ইজ পেয়েবল অন দ্য সার্ভিস, মানে সোজা কথা হচ্ছে যে আপনি আপনি আরো আরো যদি বলি, এটা যদি সার্ভিসের কথাতে যদি আসি, মনে করেন আপনি কোন একটা সার্ভিস দিয়ে আপনি একটা কনসালটেন্সি বাবদ একটা ফি পাইছেন। এখন এই কনসালটেন্সি বাবদ যে পাইছেন এটা তো আপনি আউটপুট, এই আউটপুটটা দেখাইলেন না, না দেখায় আপনি এটার ইনপুট আরেকটা ইনপুটের সার্ভিস করলেন। আমি এটার জন্য একটু সংক্ষেপে বাংলাটাই পড়ি আপনাদের জন্য, দেখেন একটু পড়ি, এটা আমি বাংলাটা পড়ি। যদি আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিলকৃত উক্ত সেবা সরবরাহের উপর পদে উপকার প্রদর্শন না করেন, হ্যাঁ, এটা এটা বোঝার জন্য ওই যে আমি প্রথমে যে এক্সাম্পলটা বলছি, মানে আপনার আউটপুটে যদি না দেখান আপনি সেটার রিলেটেড ইনপুটটা পাবেন না, এটাই বুঝেন, পরে আমি আরো আসতেছি এক্সাম্পলে আরো বুঝতে পারবেন। তারপরে যেটা বলছি যে ইফ ইনপুট ট্যাক্স ক্রেডিট ইজ নট টেকেন, ইনপুট এটা অলরেডি বলে ফেলছি, আপনি যে ইনপুট ট্যাক্সটা পে করছেন সেটা যদি যে মাসে সংগঠিত হয় সে মাস থেকে পরবর্তী 4 সাকসিডিং ট্যাক্স পিরিয়ডের ভিতরে যদি আপনি রিবেট না নেন, ক্রেডিট না নেন, পঞ্চম পিরিয়ডে গিয়ে আর নিতে পারবেন না, সেটা আপনার জন্য তখন খরচ হিসাবে বিবেচিত হবে। আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন বা একটা যে প্রোডাক্টটা পারচেস করলেন সেই প্রোডাক্টের পারচেসের জন্য যে ব্যাটটা দিলেন, এই প্রোডাক্টটা আপনার কাস্টোডিয়ানে নাই, অন্য জনের কাস্টোডিয়ানে আছে, তাহলে অন্য জনের কাস্টোডিয়ানে থাকলে সেটা আপনি সেটার জন্য যদি কোনো ভ্যাট দেন সেটা আপনি ভ্যাটটা রিবেট নিতে পারবেন না। ভ্যালুয়েটেড ট্যাক্স পেড অন দ্য গুডস এন্ড সার্ভিস আন্ডার দ্য কাস্টোডি অর পজিশন অর সুপারভিশন অ্যানাদার পারসন। ওই যে অনেক সময় হয় না আমরা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে, বা সেটা অবশ্য পরে আসি, তাহলে একটু পরে বুঝতে পারছি। হ্যাঁ, যাই হোক, ব্যাংক গ্যারান্টি বা অন্যান্য জিনিসের মধ্যে আমরা বা মর্টগেজ নিয়ে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করে থাকি, সেই প্রোডাক্টের জন্য যদি ইনপুট ভ্যাটটা যতক্ষণ পর্যন্ত আমার কাস্টোডিয়ানে আসবে না, যতক্ষণ পর্যন্ত আমার ফ্যাক্টরিতে বা আমার কাস্টোডিয়ানে আসবে না, ততক্ষণ পর্যন্ত সেটা রিলেটেড ইনপুট ভ্যাটটা আমি নিতে পারবো না। ইফ গুডস অর সার্ভিস হ্যাজ নট এন্টার্ড ইন দ্য পারচেজ রেজিস্টার, আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন, র মেটেরিয়াল পারচেস করলেন, কিন্তু সেটা আপনি পারচেজ রেজিস্টারে মেনশন করলেন না। পারচেজ রেজিস্টার আমাদের 6.1 আমাদের কতগুলো রেজিস্টার মেনটেন করতে হবে ভ্যাট আইন অনুযায়ী, সেই রেজিস্টারে মেনটেন করলেন না, কিন্তু সেই পারচেজের এগেইনস্টে যে ইনপুট ট্যাক্সটা দিয়েছেন সেটা আপনি রিটার্নে লেস করলেন, আপনি লেস করতে পারবেন না। আপনাকে সকল ইনপুট গুলো আপনার রিলেটেড পারচেজ রেজিস্টারে মেনশন করতে হবে। যদি রিলেটেড পারচেজ রেজিস্টারে মেনশন না করেন বা লিপিবদ্ধ না করেন, সে লিপিবদ্ধ না করে আপনি রিটার্নে এসে সেটাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। If name, address and registered number both buyer and seller are not mentioned in the tax invoice, আমাদেরকে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেস করি বা কারো কাছ থেকে কোনো সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনি, তারা যখন ইনভয়েসটা দেয় সেখানে সাথে একটা আমরা ট্যাক্স ইনভয়েস দেয় 6.3, আপনি খেয়াল রাখবেন 6.3। এই 6.3টার মধ্যে যদি কার থেকে মাল কিনছি তার নাম, অ্যাড্রেস, কার কাছে মাল বিক্রি করতেছি তার নাম, অ্যাড্রেসটা যদি না থাকে, তাহলে আপনি সেটা সেই যদি কোনো নাম, অ্যাড্রেস ছাড়া কোনো ট্যাক্স ইনভয়েসে যে ইনপুট ভ্যাটটা দিবেন সেটা আপনি রিবেট দিতে পারবেন না। যদি কোনো ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কোনো যদি পেমেন্ট করে থাকেন এবং ব্যাংক গ্যারান্টিটা ফুললি সেটেল না হওয়া পর্যন্ত, ওই ব্যাংক গ্যারান্টি দিয়ে কোনো প্রোডাক্ট পারচেস করলে প্রোডাক্টের সাথে যদি কোনো ইনপুট ভ্যাট থাকে সেই ইনপুট ভ্যাটটা রিবেট দিতে পারবেন না, ফুললি সেটেল হতে হবে আগে। ইনপুট ট্যাক্স পেড অন আউটপুট ইউজিং এক্সাম্পটেড গুডস, যদি কোনো এক্সাম্পটেড প্রোডাক্ট পারচেস, এক্সাম্পটেড গুডস যদি আপনি প্রডিউস করেন এবং বিক্রি করে থাকেন, ওই এক্সাম্পটেড গুডসটার জন্য যদি কোনো প্রোডাক্ট ইনপুট পারচেস করে থাকেন, পারচেসের সময় যদি কোনো ইনপুট ট্যাক্স দেন, তাহলে আপনি সেটা রিবেট দিতে পারবেন না।
যদি আপনার টার্ন ওভার ট্যাক্সের আন্ডারে থাকেন, আপনার টার্ন ওভার ট্যাক্স 4% দিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি করেন, ওই প্রোডাক্টটা প্রস্তুত করার জন্য আপনি র মেটেরিয়াল পারচেস করছেন, র মেটেরিয়ালের সময় ইনপুট ট্যাক্স দিচ্ছেন, সেটা রিবেট নিতে পারবেন না। দ্যাট ইজ ওই যে আমরা বললাম ভ্যাট রেজিস্ট্রেশন না থাকলে সাধারণত ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যায় না। আপনি টার্ন ওভার ট্যাক্স, আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করেন আপনি টার্ন ওভার ট্যাক্সের আন্ডারে, বিকজ আপনার অ্যানুয়াল টার্ন ওভার 3 কোটি টাকার নিচ্ছে। আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করবেন কত রেটে? 4%। টার্ন ওভার ট্যাক্সের রেট হচ্ছে 4%। আপনি টার্ন ওভার ট্যাক্সের কারণে, আপনি 4%-এর কারণে ওই প্রোডাক্টটা প্রডিউস করতে ইনপুট ট্যাক্স বাবদ যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন, ভ্যাট দিয়ে থাকেন, সেটা রিবেট নিতে পারবেন না। সাপ্লিমেন্টারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি রিবেট নেওয়া যায় না। সাপ্লিমেন্টারি ডিউটি বাবদ যদি কোনো পেমেন্ট করে থাকেন, সে দিস ইজ নট দ্য ইনপুট ট্যাক্স। যদি আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন, আবারও বলি, এটা কি মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন সেই প্রোডাক্টটা আপনি বিলো 15% রেটে ভ্যাট দিয়ে বিক্রি করেন। আবারও বলি, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন, যে সার্ভিসটা বিক্রি করেন, সেটা বিলো 15% রেটের নিচে দিয়ে আপনি বিক্রি করেন, তাহলে আপনি সেটা রিবেট নিতে পারবেন না। যেমন আমি যদি আপনাদেরকে বলি, যেমন মনে করেন আমাদের এখানে অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি রিডিউস রেটে বিক্রি করতে পারেন। রিডিউস রেট মানে বিলো 15%। যেমন যারা পেপার ম্যানুফ্যাকচার করে, কাগজ উৎপাদন করে, তাদের সেল আউটপুট ভ্যাট হচ্ছে যে 5%। আইনে বলা আছে তারা 5% রেটে কাস্টমারদের কাছে কাগজ বিক্রি করে থাকে। তাহলে সেই যে 5% রেটে মানে বিলো 15% রেট হওয়ার কারণে সে কাগজটা প্রস্তুত করতে গিয়ে, কাগজটা প্রডিউস করতে গিয়ে যদি সে যত ধরনের ব্যাড ইনপুট ট্যাক্স দিয়ে থাকে, সে কোনোটাই রিবেট পাবে না। আপনি যদি, যেমন আমি এখানে একটু বলি, এই জায়গাতে আসি, এখানে খেয়াল করেন, এই যে ফিনিশ গুডসটা, এইটা রেটটা আমি বলতেছি কত? 15% রেটে আমি কাস্টমারের কাছে বিক্রি করছি। এখানে যদি 15% রেট হয়, নয় যদি 10% হয়, মানে বিলো 15% হয়, হ্যাঁ, তাহলে বিলো 15% হলে সে যত ধরনের ইনপুট ভ্যাট দিছে সে কোনোটাই রিবেট পাবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সালাউদ্দিন? সেক্ষেত্রে লস হবে না স্যার? এটা খরচ তো লস হবে, বাড়তেছে। কারণ আপনি 15% রেটে বিক্রি করতেছেন, আপনাকে অলরেডি একটা ফ্যাসিলিটি দিচ্ছে, সেই ফ্যাসিলিটিকে আপনি এই ইনপুট ট্যাক্স গুলো ক্রেডিট নিতে পারবেন না। দ্যাট ইজ, যে প্রোডাক্ট বা সার্ভিস 15% এর নিচে, আদার দেন 15% যদি সেই প্রোডাক্টটা বিক্রি করে, তাহলে ওই প্রোডাক্টটা প্রডিউস করার জন্য যত ভ্যাট দিছে কোনোটাই সে রিবেট পাবে না। আচ্ছা, যেমন দেখেন, আরো যদি এক্সাম্পল বলি আপনার, যেমন আমরা ওই যে ডুপ্লেক্স পার্টেক্স বোর্ড আছে না, ও যারা প্রডিউস করে তারা ওগুলো বিক্রি করে হচ্ছে যে 7.5% রেট, কারণ আইনে বলে দিয়েছে ডুপ্লেক্স 7.5%। তাহলে যে পার্টেক্স বোর্ডটা যখন আমার কাছে, আপনার কাছে বা কাস্টমারের কাছে বিক্রি করতে 7.5% রেটে বিক্রি করতেছে, লোয়ার রেটে, তাহলে ওই পার্টেক্স বোর্ডটা প্রস্তুত করার জন্য যত ধরনের ইনপুট ট্যাক্স দেয় কোনোটাই সে রিবেট পাবে না। আরো যদি বলে যে আমরা যে ইলেকট্রিক খাম্বা, বৈদ্যুতিক খাম্বা যেগুলো আছে সেগুলো রেট হচ্ছে 10%, তাহলে সেগুলো প্রস্তুত করার জন্য যদি কোনো 15% রেট বা অন্য যে কোনো পার্সেন্ট রেটে পারচেস করে থাকুক না কেন, সেটা পাবে না। যেমন সিমেন্ট বিক্রি হয় 15% রেটে, সিমেন্ট ব্যাগটা কাস্টমারের কাছে বিক্রি হচ্ছে 15% রেটে, তাহলে এই সিমেন্টটা প্রডিউস করার জন্য র মেটেরিয়াল থেকে আরম্ভ করে যত ধরনের ইনপুট গুলো দিয়ে থাকে সাধারণত সেগুলো রিবেট পাবে। এই হচ্ছে যে বেটা। আবারও বলি, value-added tax paid on the purchase on inputs for suppliers such prescribed goods on whose rate VAT is the 15% or fixed, যদি below 15% হয়। আরেকটা জিনিস, আমাদেরকে একটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম জমা দিতে হয়, একটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম গভর্নমেন্টের কাছে জমা দিতে হয়। ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মটা কি জিনিস শুধু এটা একদিন দেখাবো আপনাদেরকে। এটা সংক্ষেপে ডেফিনেশনটা হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন, যে প্রোডাক্টটার ইকোনমিক অ্যাক্টিভিটিস করেন, এই প্রোডাক্টটা বিক্রি করার যে প্রোডাক্টটা বিক্রি করেন সেই প্রোডাক্টটা প্রস্তুত করতে বিভিন্ন পয়েন্টে কত টাকা ভ্যালু এডিশন হয়, হ্যাঁ, ওই ধরনের একটা স্টেটমেন্ট গভর্নমেন্টের কাছে জমা দিতে হয়। দিস ইজ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম।
একটু আগে যে আপনাদেরকে আমি যে এক্সাম্পলটা দেখাইলাম যে আউটপুট ট্যাক্স এত, তারপরে বিভিন্ন যে আমি র মেটেরিয়াল, এনার্জি, প্যাকিং কস্ট, আবার ওই ধরনের একটা আপনাকে বলতে হয়, আপনাকে একটা স্টেটমেন্ট জমা দিতে হয় গভর্নমেন্টের কাছে যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটার দাম এত, যে এই প্রোডাক্টটা প্রস্তুত করার সময় আমাকে র মেটেরিয়াল বাবদ এত, ইলেকট্রিক বাবদ এত, পাওয়ার বিল বাবদ এত, গ্যাস বিল বাবদ এত, তারপরে ক্যারিং কত, সিএনএফ কমিশন এত, মার্কেটিং কস্ট এত, ওভারহেড কস্ট কত, এই করে করে আমি এত টাকা বিল্ড আপ করে এইটা আমার আউটপুট, এবং এটা একটা স্টেটমেন্ট দিতে হয়, মানে সোজা কথা একটা বা একটা কস্ট শিট জমা দিতে হয়। আমরা যেরকম কস্টিং এ করি না, যে একটা প্রোডাক্ট প্রডিউস করতে যে কস্ট শিটটা আছে, একটা কস্ট শিটের আদলে একটা গভর্নমেন্টের প্রেসক্রাইব ফর্মে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মটা জমা দিতে হয়। এই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মে যেমন আমি যে বললাম, যদি আপনি এমন একটা আইটেম পারচেস করছেন আপনি প্রোডাক্টটা প্রডিউস করার জন্য, ওই আইটেমটা আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মে মেনশন নাই, ওই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মে মেনশন নাই, ওই মেনশন না থাকার কারণে ওই প্রোডাক্ট ওই ইনপুট ওই আইটেমটা পারচেস করার জন্য যদি কোনো ইনপুট ট্যাক্স দিয়ে আসেন, সেই ট্যাক্সটা ক্রেডিট নিতে পারবেন না। এটা কি বোঝা গেছে? একটা প্রাইস ডিক্লারেশন দিতে হয়, প্রাইস ডিক্লারেশনের ভিতরে ডিটেইলস দিতে হয় কি কি ধরনের আইটেম কিনেন, কি কি ধরনের সার্ভিস কিনে আপনি প্রোডাক্টটা প্রডিউস করেন। সেখানে এমন একটা আইটেম আপনি সেটা আপনি মেনশন করেন নাই, কিন্তু সেটা পারচেস করার সময় ইনপুট ট্যাক্স দিয়েছেন, এখন সেই ট্যাক্সটা আপনি ক্রেডিট নিতে পারবেন না, ডিউ টু ইনপুট আউটপুট প্রাইস ডিক্লারেশনের ফর্মে সেটা মেনশন নাই। আচ্ছা, এখন আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম দিলেন, দেওয়ার পরে কারণ প্রাইস তো প্রতিনিয়ত উঠানামা করে, এখন দেওয়ার পরবর্তী পরে যে রেটগুলো দিচ্ছেন সেই রেটগুলো যদি কোনোটা রেট একটা স্পেসিফিক রেট যদি 7.5% বেশি অথবা 7.5% বেশি অথবা কম যদি পরিবর্তিত হয়, তাহলে পরিবর্তিত ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মটা আবার জমা দিতে হবে, মানে লেটেস্ট আপডেটেড একটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম জমা দিতে হবে। এখন আপনি প্রথমে একটা জমা দিচ্ছেন, জমা দেওয়ার পরে আপনার বিজনেস করতেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটি, কিন্তু আপনার রেট বেড়ে গেছে বা রেট কমে গেছে, আপডেটেড ইনফরমেশনটা আপনি দিলেন না, সেই না দেওয়ার কারণে আপনি সেই রিলেটেড ইনপুট ট্যাক্সটা ক্রেডিট নিতে পারবেন না। ভাই সিরাজুল কিছু বলবেন? এনি এন্টিটি ক্যান নট অ্যাভেল ইনপুট ট্যাক্স ক্রেডিট সাপ্লাই গুডস বিলো দ্য ইনপুট প্রাইস। এটা একটু খেয়াল করেন, আপনি একটা প্রোডাক্ট প্রডিউস করতে 500 টাকা লাগছে, ভ্যাট ছাড়া, ভ্যাটের কথা বাদ দেন, আপনি বিক্রি করছেন 450 টাকা, তাহলে কি আপনি ইনপুট ট্যাক্স গভর্নমেন্টের কাছে বেশি হয়ে যাবে না? জি স্যার, আউটপুট ট্যাক্স কম থাকবে। কম থাকবে। আউটপুট ট্যাক্স কম হলে ইনপুট ট্যাক্সের যদি আউটপুট ট্যাক্স কমে, কারণ আউটপুট ট্যাক্স লেস ইনপুট ট্যাক্স। এখন আউটপুট ট্যাক্স মনে করেন 400 টাকা, ইনপুট ট্যাক্স 500 টাকা, তাহলে তো আপনি গভর্নমেন্টের কাছে পাওনা হইলেন, ঠিক কি না? জি স্যার। ওরকম ক্রেডিট নিতে পারবেন না। এনি এন্টিটি ক্যান নট অ্যাভেল টু ইনপুট ট্যাক্স ক্রেডিট ইফ ইট সাপ্লাই গুডস বিলো ইনপুট প্রাইস। আপনি ওই যে আপনার কস্টিং এর কমে আপনি বিক্রি করলে সেটা আপনি ট্যাক্স রিবেট নিতে পারবেন না। এখন আপনি হয়তো বলতে পারেন অনেক সময় প্রয়োজনের তাগিদে, ব্যবসায় ধরনের তাগিদে আমার প্রোডাক্ট লসে বিক্রি করে, সেটা ডিফারেন্ট ডিসকাশন। আচ্ছা, পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, হ্যাঁ, এটা একটু আমি আপনাদেরকে বলি। পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনাদেরকে তো অনেকবার বলছি, মনে করেন আমরা যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি, কোনো সার্ভিস এক্সপোর্ট করে থাকি, এই সার্ভিস এক্সপোর্টের উপরে কোনো ভ্যাট হয় না, ঠিক কিনা? আপনি কোনো প্রোডাক্ট যদি জি এক্সপোর্ট স্যার। করে থাকেন, কারণ কেন হয় না? এটা কারণ আমাদের ফরেন কারেন্সি আসে, ফরেন কারেন্সিকে উদ্বুদ্ধ করার জন্য, সেই জন্য এক্সপোর্টের উপরে কোনো ভ্যাট হয় না। আচ্ছা, এখন এই যথারীতি আমি আমার সিমেন্টের ইতে চলে আসি। মনে করেন আপনি 1 লাখ টন সিমেন্ট তৈরি করার জন্য 1 লাখ টন র মেটেরিয়াল পারচেস করছেন অথবা বাইরে থেকে আমদানি করে আনছেন। এখন আপনি এই 1 লাখ টন দিয়ে যখন 1 লাখ টন সিমেন্ট তৈরি করবেন, আপনি কি তখন বলতে পারবেন এই 1 লাখ টনের ভিতরে কতটুকু আপনি এক্সপোর্ট করবেন, কতটুকু লোকাল মার্কেটে বিক্রি করবেন? এটা কি বলা সম্ভব? র মেটেরিয়াল সম্ভব না। আমি বলতে পারবো কখন? যখন আমার এক্সপোর্টটা ঘটবে। কিন্তু
এখন মনে করেন কথার কথা, আমি 1,00,000 টন র মেটেরিয়াল ইনপুট করে আনছি, 1,00,000 টন দিয়ে আমি 1,00,000 টন সিমেন্ট তৈরি করছি। সে 1,00,000 টনের ভিতরে মনে করেন 10,000 টন আমি এক্সপোর্ট করছি, বাকি 90,000 টন আমি লোকাল মার্কেটে বিক্রি করছি। তাহলে এই যে 10,000 টন আমি যে এক্সপোর্ট করছি, তাহলে এটার জন্য তো কোনো ভ্যাট হবে না। কিন্তু খেয়াল করেন, এই 10,000 টন প্রডিউস করার জন্য যে র মেটেরিয়ালটা কিনছে, বাল্কের কিনছিলাম, তখন তো আমি ভ্যাট দিয়ে আসছি কিনা? জি স্যার। তখন আমি ভ্যাট দিয়ে আসছি। তাহলে আমি এখনো প্রপোর্শনের আপনি রিবেট নিয়ে নিব, সেটা এক্সপোর্ট ঘটার পরে। সেটা আরো এক্সাম্পল আছে, আমি আপনাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিব, এটা দেখলে আপনি বুঝবেন। যেমন আমি যদি আরো এইভাবে একটা বলতে পারি, আরো একটা যদি বলতে পারি, এক কোম্পানি পেড টোটাল সেল 2 লাখ টাকা ইন জানুয়ারি, হি এক্সাম্পটেড 5% রেট অফ সেল। অথবা আরেকটা যদি বলি, মনে করেন আপনি যে প্রোডাক্টটা প্রডিউস করেন বা বিভিন্ন করেন, 2 লাখ টন, আপনার 2 লাখ টাকার আপনি র মেটেরিয়াল পারচেস করে আনছেন, সেখানে এনে আপনি এই 2 লাখ টন দিয়ে 2 ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন। একটা এক্সাম্পটেড ভ্যাটের প্রোডাক্ট বিক্রি করছেন, আর একটা এক্সাম্পটেড ছাড়া প্রোডাক্ট বিক্রি করছেন। তাহলে আপনি যতটুকু এক্সাম্পটেড করছেন সেইটা আপনি রিবেট নিতে পারবেন না, বাকিটা রিবেট নিতে পারবেন। এই জন্য প্রপোর্শনেট করে নিতে হবে। এটার এক্সাম্পলটা আপনারা দেখে নিন, আপনারা এটা দেখলে বুঝবেন, আমি এটা পাঠিয়ে দিব। এটা আমরা বলছি, এটা দেখে নিতে পারবেন, এটা পারবেন। আচ্ছা, এখন এটার ওই এটা ডেফিনেশনে অলরেডি পড়ানো হয়ে গেছে। তারপরে আমাদের একটা এসআরও আছে, এই এসআরওর মধ্যে বলা আছে যে এই ফলোইং প্রোডাক্ট সার্ভিস শ্যাল নট বি ট্রিটেড এজ এ ইনপুট। যেমন আমরা কোনগুলো ইনপুট হিসেবে পরিগণিত হবে না, এটা অলরেডি ওই আমার আগের ডেফিনেশনে আমি পড়াইছি, এটা অলরেডি সবগুলো কাভারেজ হয়ে গেছে, এটা লাগবে না। এখন ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য আপনাদেরকে কিছু ডকুমেন্টেশন কিপ করতে হবে, যেমন বিল অফ এন্ট্রি। আপনি ইনভয়েসে বিল অফ এন্ট্রিটা রাখতে হবে, সেটা না, এগুলো হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন গুলো ফিলফুল না করলে আপনি ওই যে বললাম, আপনার অজ্ঞতার কারণে, আপনার সব জ্ঞানের স্বল্পতার কারণে ইনপুট ট্যাক্স রিবেট নেওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও আপনি রিবেট নিতে পারতেছেন না, সেটা অনেকটা টাকা পানিতে ফেলে দেওয়ার মতো। সেই জন্য আপনি ইচ্ছে করলে আপনি ক্রেডিট নিতে পারবেন না। সেই ক্রেডিট নেওয়ার জন্য আপনাদেরকে এই ধরনের এইগুলো আপনাকে ডকুমেন্টেশন গুলো আপনাকে মেনটেন করতে হবে। সেটা কিরকম? ইন কেস অফ ইম্পোর্টের ক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকেন, সেটার বিল অফ এন্ট্রিটা আপনাকে কিপ করতে হবে, সেটা আপনার নামে বিল অফ এন্ট্রিটা হতে হবে। 6.3 রাখতে হবে, মোস্ট ট্যাক্স ইনভয়েসটা রাখতে হবে। তারপরে আপনি উইথহোল্ডিং এন্টিটি হলে উইথহোল্ডিং এন্টিটি সার্টিফিকেট জিনিসটা লাগবে। ট্রেজারি চালান ডকুমেন্ট, আপনি যে ভ্যাটটা যে জমা দিচ্ছেন সেই ট্রেজারি চালানটা আপনার লাগবে। তারপরে আপনার যেমন বিল ইস্যুড দ্য কনসার্ন অর্গানাইজেশন হুইচ শ্যাল বি কনসিডার এজ ইনভয়েস। অনেক সময় দেখেন আমাদের বাসায় যে গ্যাস বিল, ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, এগুলা স্বয়ং বিলটাই হচ্ছে যে একটা 6.3। তাহলে ওই ধরনের জিনিসগুলো হলে আপনি শুধুমাত্র রিবেট নিতে পারবেন। যদি এই ধরনের বুকস এন্ড রেকর্ডস গুলো মেনটেন না করেন, তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। আচ্ছা, এখন আমরা এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বললাম, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন, যদি না থাকে আমি কিছু কেসে যাব। আপনি এখন একটু কথা বলেন, কারো যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন। আমি অনেক কিছু কাজ গেছি, আমি পাঠাই দিব আপনাদেরকে জিনিসটা। আর 15-20 মিনিট সময় আছে, বলেন। স্যার, সেলস এর ক্ষেত্রে আমি ক্রেডিট সেল করেও কি আপনার ভ্যাট দিব? তো আমি তো হ্যাঁ, জানি না যে পার্টির থেকে আমি সার্টেন টাকা পাবো কি পাবো না। হ্যাঁ, আমি আপনার কথাটা বুঝতে পারছি। আসলে কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালি কোশ্চেন। যেমন অনেক সময় দেখা যায় আমি প্রোডাক্ট ক্রেডিটে বিক্রি করলাম, পরবর্তীতে আমার এই ক্রেডিটটা রিয়েলাইজেশন হল না। ক্রেডিটে বিক্রি করার কারণে আমি আউটপুট ট্যাক্স দিয়ে দিতে হবে, পরবর্তী মাসের রিটার্নের মাধ্যমে দিয়ে দিতে হবে, আমি সেলটা দিতে হবে, দেখাইতে হবে। কিন্তু আমি গভর্নমেন্টকে ভ্যাট দিয়ে দিলাম, কিন্তু আমি পরবর্তীতে কাস্টমার থেকে আর টাকাটা পাইলাম না। আমার টাকাও পাই নাই, গভর্নমেন্টের ভ্যাট টাকাটাও পাই নাই। তাই কিন্তু আমি তো যেখানে তো পাই নাই, আবার আমি ভ্যাটের টাকাটা আগেই গভর্নমেন্টকে রিটার্নের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তা এই ক্ষেত্রে কি হবে? এটাই তো আপনার কোয়েশ্চেন। জি স্যার, এক্স্যাক্টলি। এটা তখন আপনাকে প্রুফ করাইতে হবে, আপনি যে টাকাটা পান নাই সেটা অনেক ডকুমেন্টেশন করে প্রুফ করাইতে হবে। প্রুফ করানোর পরে যখন ভ্যাট কর্তৃপক্ষ যদি সন্তুষ্টি স্যাটিসফাইড হয়, হয়। আপনার সন্তুষ্টি হলে তখন আপনার এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে পারবেন, যখন পাবেন না তো পরের মাসে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। মানে এখানে সেলস মিন্স ক্রেডিট অর ক্যাশ, মানে সেলস ক্যাশ, হলেই। ক্রেডিট অর ক্যাশ, এনিওয়ান, এনিথিং। এনি মোর কোয়েশ্চেন? আপনার তো কোয়েশ্চেন থাকার কথা। স্যার আমরা স্যার ব্যাট দিচ্ছি, কিন্তু আমরা এখানে কথাটা বলতেছি ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আউটপুট ট্যাক্স ক্রেডিট, কারণটা কি? ভ্যাট তো কাইন্ড অফ ট্যাক্স। মুস্তাফিজের আন্ডারটা দেন তো, কেউ আপনারা কেউ দেন। আমি আজকে 4 ক্লাস করার পর যদি আমাকে যদি এই কোয়েশ্চেনটার আনসার দিতে হয়,
এটা আমার ভ্যাট তো কাইন্ড অফ ট্যাক্স, ট্যাক্সের একটা ব্রাঞ্চ হচ্ছে ভ্যাট। ওর কথাটা হচ্ছে যে আমি পড়াচ্ছি ভ্যাট, কিন্তু সারাক্ষণ বলতেছি ইনপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্স। ভাই, এটা ইনকাম ট্যাক্স না, আমার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমাদের এই এই মূল্য সংযোজন করটাও এক ধরনের ট্যাক্স। মূল্য সংযোজন কর আমার কথার ভিতরে আছে। এটা আমাদের এটাও এক ধরনের ট্যাক্স, শুধু ইনকাম ট্যাক্সই শুধুমাত্র কর না। এই ইনকাম ট্যাক্স ছাড়াও আরো অনেক ধরনের কর আছে, সেটা হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্সও এক ধরনের কর। এনি মোর কোয়েশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে আমরা S46 ইয়াতে যে দেখলাম একটা অপশন ছিল যে ইনপুট আউটপুট কোফিশিয়েন্ট ফর্মে যদি পণ্যের মূল্য সাপোজ কোনো একটা 10 টাকা উল্লেখ আছে, কিন্তু আমি সেল করলাম 8 টাকা, মানে আমার সেল করার কথা ছিল 10 টাকা কিন্তু আমি 1 টাকা লসে সেল করছি, তো ওই ক্ষেত্রেও আমার ট্যাক্স মানে রিবেটটা পাবো না। তো এই বিষয়ে কি মানে এরকম যে আমি ওই যে প্রথমে যে ফর্মে ফিল আপ করে দিয়েছিলাম আমি 10 টাকা সেল করব, ওইটার উপরই আমার ট্যাক্সটা দিতে হবে, আউটপুট ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে, আর রিবেটের জন্য আমি ওই ওই আগের বেসি পাবো, কিন্তু লসের জন্য আমি কোনো রকমের কোনো ফ্যাসিলিটিস পাবো না, এই আর কি। এখানে আইনে যেটা বলছে, যদি আপনার সেল প্রাইস পারচেস প্রাইসের চেয়ে যদি কম হয়, আমি অন্যভাবে বলি, তাহলে ও স্যার শুনতে পারতেছি না। মেবি স্যারের ওখানে স্যারের ওখানে বিদ্যুৎ কারেন্ট চলে সমস্যা, গেছে মেবি। মেবি বিদ্যুৎ সমস্যা, একটু ওয়েট করে আমি হয়তো আসবো। আনিস ভাই হোস্ট ভাই, মাথা রেখেন, সারাইলে দিয়ে দিয়েন। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। পাওয়ার চলে গেছে, জাস্ট একটু ওয়েট করেন, আমি একটু একটু ওয়েট করেন। জি স্যার। সমস্যা হচ্ছে এখন যতটুকু ল্যাপটপে চার্জে কথা বলা যাবে ততটুকু, এর চেয়ে বেশি বেশি কথা বলা যাবে না। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। তো স্লাইড শেয়ার না করলে তো কেস স্টাডি গুলা কিভাবে করবো আমরা? স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, সরি, আমি আসলে আমার পাশে ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, আমি মডেম দিয়া কথা বলতেছি। তো ল্যাপটপে যতটুকু চার্জ আছে ইনশাল্লাহ হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এখন কি আমি শেয়ার দিতে পারবো? শেয়ার তো দিতে পারতেছি না, কারণ একটু আমি
আচ্ছা, এখন হোস্ট কে দেখবেন কাইন্ডলি, কারণ সে যে কেউ কিন্তু হোস্ট হওয়ার কথা। আনিসুর রহমান, আনিসুর রহমান ভাই, আনিসুর রহমান আমাকে একটু হোস্ট করতে হবে যে আপনাদের। আনিসুর, আমাকে একটু হোস্ট করে দিবেন। এই আমাকে একটু মোবাইলটা, আমি একটু ফোন করি একটা। আনিসুর, আমাকে একটু কাইন্ডলি হোস্ট করবেন। এনিওয়ান ক্যান টক উইথ আনিসুর। স্যার ক্লাসে তো আছে এখন, মানে ও তো, শুনতেছে কিনা আমাদের এটা বুঝতেছি না। দাঁড়ান, আমি এখন মামুনকে ফোন করতে হবে, দাঁড়ান একটা মিনিট। মামুন, আমাকে একটু হোস্ট করে দাও তো, আমার হোস্টটা চলে গেছে, আর যার কাছে গেছে সে আমাকে দিচ্ছে না। একটু হোস্ট করে দাও তো একটু কাইন্ডলি। মামুন, শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা আমরা নিতে পারি। স্যার ওই যে আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে হ্যাঁ, ওই বলেন। বিক্রয়ের ক্ষেত্রে, যে বিক্রয় যদি কম মূল্যে করা হয় এক্ষেত্রে কি মানে হ্যাঁ, একবারেই ট্যাক্স রিবেট পাবে না নাকি? না, এখানে এখানে যেটা এখন আপনি বলতে পারেন যে আমি আউটপুট ট্যাক্স, দেখি তো শেয়ার দিছি কিনা, না দেয় নাই। মনে করেন আপনি পার্চেস প্রাইসের চেয়ে সেলস পার্চেস প্রাইসের থেকে কম দামে আপনি প্রোডাক্টটা সেল করছেন, তাহলে আউটপুট ট্যাক্স তো কম হবে। হ্যাঁ, তাহলে আউটপুট ট্যাক্স যদি কম হয় তাহলে তো আপনি গভর্নমেন্টের কাছে পাওনা হয়ে গেলেন, ঠিক কিনা? জি স্যার। গভর্নমেন্টের সেটা আইনে বলে দিছে, সেটা আপনি পারবেন না, সেটা আপনি রিবেট নিতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমি একদম নিতে পারবো না। আমি 10 টাকার প্রোডাক্ট 9 টাকায় করলাম। হ্যাঁ, আমার 10 টাকা ইনপুট ট্যাক্স, 9 টাকা আউটপুট ট্যাক্স। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে যতটুকু পারা যায় ততটুকু আমি নিব, বাট গভর্নমেন্টের কাছে পাওনা হইতে পারবেন না। দ্যাট মিনস আমার যদি 9 টাকার ইনপুট ট্যাক্স এবং 9 টাকা আউটপুট ট্যাক্স দুইটা সমান হয়, আমি সমান করতে পারবো কিন্তু বেশি মানে 10 টাকা একশো করতে আউটপুট, পারবো। 10 টাকা ইনপুট ট্যাক্স, 9 টাকা আউটপুট ট্যাক্স। সেই জি। সেই ক্ষেত্রে আপনি 9 টাকা ইনপুট ট্যাক্স করে সমান করতে পারবেন, কিন্তু বেশি করতে পারবেন না। বেশি করতে পারবো, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন, এনি মোর কোয়েশ্চেন যদি থাকে বলেন। দেখেন, আপনারা যদি আমার সাথে পার্টিসিপেট না করেন না, আমি কমফোর্ট ফিল করি না, হয়তো আমি আপনাদের সব কোয়েশ্চেন আনসার দিতে পারবো না। না স্যার, আর ওকে, কোনো কোয়েশ্চেন? স্যার আপাতত কন্ডিশন ওয়ান এখনো স্যার, মানে ইফ পেমেন্ট ইজ মেড এক্সিডিং 1 লাখ টাকা স্যার উইদাউট ব্যাংকিং চ্যানেল, স্যার এইটা একটু বোঝাতেন স্যার। স্যার একটা ইনভয়েসের আন্ডারে যদি স্যার 1 লাখ টাকা পেমেন্ট একটা 1 লাখ টাকার পার ইনভয়েস, ইনভয়েস, পার ইনভয়েস, পার ইনভয়েস। স্যার আমরা পার ইনভয়েস কনসিডার করবো স্যার। পার ইনভয়েস, মনে করেন সে একটা ইনভয়েস পাঠাইছেন, ইনভয়েসের ভিতরে অনেক ধরনের আইটেম, জি কোনটার দাম স্যার। 10,000 টাকা, কোনটা 20,000 টাকা, কোনটা 30,000 টাকা, সবগুলো মিলে টোটাল ইনভয়েস 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা ওইটা টোটাল ইনভয়েস। একটা ইনভয়েস, একটা কাগজে একটা ইনভয়েস, একটা 1 লাখ টাকা, ওই যে ওইভাবে বুঝবেন জিনিসটা। স্যার আপনারা সেক্ষেত্রে কমপ্লেক্স যদি করতে স্যার চাইলে এটাকে আমি অনেকভাবে কমপ্লেক্স করা যায়। হ্যাঁ, 60,000 টাকা স্যার ক্যাশে পেমেন্ট করলাম আর 30,000 টাকা স্যার ব্যাংকে পেমেন্ট করলাম, এই মিস্টার তারিক, আপনি একটু মাউথ স্পিচটা মুখে কাছে আনেন। স্যার একটা ইনভয়েসের আন্ডারে স্যার 1 লাখ টাকার একটা ইনভয়েস স্যার, হ্যাঁ, সেটা আমি স্যার 60,000 টাকা স্যার ওই আপনার ব্যাংকে পেমেন্ট করলাম আর 40,000 টাকা স্যার ক্যাশে পেমেন্ট করলাম, সেক্ষেত্রে তো আমি তো ইনপুট ট্যাক্স রিবেটটা পাবো স্যার, ক্রেডিটটা নিতে পারবো না স্যার। পাবেন না, পাবেন না। সাধারণত ভাই ব্যাংকিং চ্যানেল যখন এটা বলা থাকে 1 লাখ টাকাটাই দিচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একদমই না করার জন্য, সেটা বলছে, বাট ইন সেন্স এই ধরনের ট্রানজেকশন গুলোতে ওরা রিবেট দিতে চাইবে না। আপনি ক্লেম করতে পারবেন না, কারণ একটা জিনিস এখন সবই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করার কথা বলে। আপনার ট্যাক্সে খেয়াল করছেন কিনা জানি না, 36 লাখ টাকার ভিতরে যদি বছরে যদি 36 লাখ টাকার বেশি যদি আপনি ক্যাশ ট্রানজেকশন করেন, 36 লাখ টোটাল কোম্পানির 36 লাখ টাকা বেশি যদি ক্যাশ ট্রানজেকশন করেন, আপনার ট্যাক্স রেট 2.5% বেড়ে যায়। ওকে, যাই হোক, এটা আমরা ওই আর্গুমেন্টে গেলাম না। এখন আসেন একটা কেস দেখি। One soap manufacturing organization, Kohinoor BD Limited, purchased the electric cable with respective invoice, and subsequently he paid the invoice amount with 15% VAT. In this case, Kohinoor company can take the rebate, this input tax. নো স্যার। আবারও বলি, শিমুল বলেন তো আনসারটা কি?
স্যার সে ইনপুট ট্যাক্স পাবে না, মানে রিবেট নিতে পারবে না। কেন পাবে না? স্যার এখানে এসে ইলেকট্রিক্যাল কেবল কিনছে, এটা তো স্যার ম্যানুফ্যাকচারিং টাইপের, মানে ওই রিলেটেড কিছু হ্যাঁ, না। ইয়েস। আচ্ছা, শিমুল বলছে পারবে না, আপনার কেউ পারবে? শিমুলের বিপক্ষে কেউ আছি আমরা? না স্যার, উনি না উনি স্যার, যেটা বলছে এটা উনি ঠিক লজিক্যাল। বলছে। হ্যাঁ, দেখেন, অ্যাকর্ডিং টু সেকশন 2 এর cannot take the rebate of this paid because this is one kind of structural repairing cost. ওখানে স্ট্রাকচারাল রিপেয়ারিং কস্টের জন্য কোনো যদি খরচ করে থাকেন, সেটার জন্য যদি কোনো ইনপুট ট্যাক্স দিয়ে থাকেন, সেটা রিবেট নিতে পারবেন না। ক্লিয়ার সবাই? জি স্যার। শিমুল, এটা পড়েন তো দেখি আপনি। শিমুল, এটা পড়েন, জোরে পড়বেন। স্যার কোনটা? আমি তো এখন স্ক্রিন কেস 2 one ice cream manufacturing company, Quality BD Limited, imported some refrigerator and freezers for their ice cream selling and marketing purpose. And this refrigerator and freezers were distributed to the wholesaler and retailers free of cost. In this case, paid VAT amount at import stage is rebatable. মানে এখানে বলতে চাচ্ছে যে একটা আইসক্রিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোয়ালিটি বিডি, সে কিছু ফ্রিজ এবং রেফ্রিজারেটর ইনপুট করে আমদানি করে আনছে। কেন করছে? কারণ আপনাদের আইসক্রিম গুলো বিক্রি করার জন্য সেলিং ও মার্কেটিং পারপাসে এটা ফ্রি দিতে হয়। হ্যাঁ, ফ্রি অফ কস্টে দিতে হয়। এখন কথা হচ্ছে যে এই যে রেফ্রিজারেটর ফ্রিজারটা যখন বাইরে থেকে ইম্পোর্ট করে আনছে, ইম্পোর্টের যে ভ্যাটটা দিছে, এই ভ্যাটটা সে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে কিনা, রিবেট নিতে পারবে কি পারবে না? স্যার পারবে। পার্সিয়াল স্যার এটা। স্যার আই থিঙ্ক এটা পারবে, কারণ যেহেতু স্যার মার্কেটিং পারপাস এটা। এটা পার্সিয়াল স্যার। পারবে। প্রথম কথা হচ্ছে যে ইম্পোর্ট করলে তো সাধারণত কারণ আপনি খুব নর্মালি চিন্তা করেন, যদি এটা আইসক্রিম কোম্পানি না হয়, যদি একটা সিমেন্ট কোম্পানি হইতো বা একটা কসমেটিক্স কোম্পানি হইতো, সে রেফ্রিজারেটর ফ্রিজ ট্রিজ এগুলো কিনে আনছে, এগুলো তো ক্যাপিটাল আইটেম, এগুলো সে এগুলোর জন্য কোনো ভ্যাট দিলে পারবে না। আইসক্রিমের ক্ষেত্রে এমন একটা ব্যাপার যে এগুলো ছাড়া তো আইসক্রিম করতে পারে না, তাই না? তাইলে তো হিসাবে এগুলো আমার প্রোডাক্টের সাথে একদম অঙ্গাঙ্গি ভাবে ম্যানুফ্যাকচারিং রিলেটেড জড়িত, এটা তো রিবেট পাওয়ার কথা, ঠিক কি না? জি স্যার, রিবেট পাবে স্যার। কিন্তু না, আইনে বলে দিছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি এগুলোর জন্য কোনো, এগুলো এক ধরনের ক্যাপিটাল আইটেম, এগুলোর জন্য কোনো রিবেট পাওয়া যাবে না। কিন্তু স্যার এটা তো আমাদের মানে ম্যানুফ্যাকচারের সাথে জড়িত। না, এটা ম্যানুফ্যাকচারের সাথে স্যার জড়িত না। এগুলো দিয়ে তো ম্যানুফ্যাকচার করে না, এগুলো ওই যে প্রোডাক্ট বিক্রি করতে সাহায্য করে। বিক্রি করতে সাহায্য করে। এখন মনে করেন এটা হচ্ছে একটা প্রমোশনাল আইটেম, এরকম একটা প্রমোশনাল, এই আইটেমটাতে দিবে না, অনেক মার্কেটিং কস্টে পাওয়া যায়, কিন্তু এটাতে দিবে। গভর্নমেন্ট বলছে যে আপনি আমি এখন ওই সেকশনটাতে যেতে হবে, যদি আপনি যান, যে আপনি ওই সেকশনটাতে যদি যান, দেখবেন যে আপনারা সেটা পারবেন না। আপনার যদি যাই, আমি সেকশনটাতে যাই, এই যে মাস্টার সেকশন, এটা আপনারা একটু ভাই মনোযোগ দিয়ে পড়ে নেবেন। এখানে এখানে দেখেন, হ্যাঁ, অল কাইন্ড অফ ফার্নিচার, অফিস সাপ্লাই, এই যে রেফ্রিজারেটর, ফ্রিজার পাইছেন, আইনে বলে দিছে, পেয়েছেন? জি স্যার। তাহলে আপনি রিবেট নিতে পারবেন না। দেখেন কতটা কতটা কমপ্লেক্স করবে আপনাদেরকে আনসার গুলো দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে পারবেন না। এবার আসেন আরেকটা, মিস্টার মাসুদ, যার সাউন্ড বড়, একটু পড়েন তো। Sir, XYZ Company Limited takes the industrial or risks IAR insurance policy from Reliance Insurance Company Limited. This policy cover a full factory with a plant and machinery. 1st January 2022, XYZ paid full premium amount with respective VAT. Now XYZ company is eligible for said input tax credit. এখানে কথা হচ্ছে যে খেয়াল করেন, আমরা সাধারণত বিভিন্ন ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলো আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অল রিস্কের আন্ডারে ইন্স্যুরেন্স ক্লেম ইন্স্যুরেন্স পলিসি নিতে হয়। এই পলিসির জন্য আমাদেরকে প্রিমিয়াম দিতে হয়, এই প্রিমিয়াম দেওয়ার সময় আমাদেরকে ভ্যাট দিতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক ইন্স্যুরেন্স পলিসিটা নেওয়ার সময় যে প্রিমিয়াম দিছি, প্রিমিয়ামের সাথে যে ভ্যাটটা দিছি, সেই ভ্যাটটা রিবেট নিতে পারবো কি পারবো না? কে বলতে পারবে? স্যার পারবো না। পারবো না স্যার, ইন্স্যুরেন্সের সময়, ইন্স্যুরেন্সের জন্য তো ব্যাটটা না, নেওয়া যায় না। রিবেট নেওয়া যায় না, ইন্স্যুরেন্সের সময় তখনই পারবো যখন ওইটা ইনপুট ট্যাক্স, মানে আপনার ম্যাটেরিয়াল বা এর ক্ষেত্রে যখন আমরা প্রোডাকশনে যাচ্ছি, সেটা আমরা পারবো, ওই আইটেমটার ক্ষেত্রে পারবো। কিন্তু এটা এখানে তো স্যার আপনার ফুল অন্য ফ্যাক্টরি, একটা কেস। ফুল ফ্যাক্টরি, প্ল্যান্ট এন্ড মেশিনারি স্যার, টোটালটার উপরে।
দেখেন খুব ভেরি গুড ডিসকাশন, ভেরি গুড আর্গুমেন্ট। এনি মোর? স্যার পারবো না স্যার, এটা স্যার আমরা তো স্যার পার্টিকুলারই কোনো আইটেমের উপর ইন্স্যুরেন্সের দিচ্ছি না, প্রিমিয়াম দিচ্ছি না। স্যার এখানে এই ক্ষেত্রে আমার র মেটেরিয়ালস এর জন্য যতটুকু বরাদ্দ করা আছে ততটুকুর জন্য আমি পার্সিয়ালি এটা আমি র দিতে মেটেরিয়াল পারবো। বলি না, ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক। ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক মানে সেটা বিজনেস ইন্টারন্যাশনাল থাকে, বেসিক্যালি এটা আর্থকুয়েক, ফায়ার, টায়ার এই ধরনের ইন্স্যুরেন্সের কথা বলে। জি স্যার, এটা পারবো না স্যার। এটা পারবো, যেহেতু এটা পারবো। বীমা সার্ভিস ইজ এ ওয়ান কাইন্ড অফ ইনপুট অ্যাকর্ডিং টু সেকশন 2.1, ওই যে সেকশন ওইটা বলা আছে, এন্ড দিস পেড অ্যামাউন্ট ইজ ডিবেটেবল। জি স্যার, ঠিক আছে? প্রিমিয়ামের জি স্যার, মানে ইন্স্যুরেন্সের উপরে আমরা টোটালটা মানে রিবেট নিতে পারবো, বাট আমার মনে হচ্ছিল যে ফুল ফ্যাক্টরি অ্যান্ড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি স্যার টোটালটার উপরে ছিল, না, দ্যাটস ওয়াই আমি আমার বলছিলাম ফুল যে ফ্যাক্টরি, পারবো। অল ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক মানে আমার পুরো ফ্যাক্টরিটা, বিল্ডিং থেকে আরম্ভ করে মেটাল দেন এভরিথিং ইজ ইন্ডাস্ট্রিয়াল। আমাদের বছরে প্রিমিয়াম ইন্স্যুরেন্স পলিসি করতে হয়। এই পলিসি করার সময় বছরের প্রথমে যখন আমি যে প্রিমিয়ামটা দিই, প্রিমিয়ামের সাথে আমাদেরকে ভ্যাট দিতে হয়। এই ভ্যাটটা রিবেট নেওয়া যাবে, যেটা সেকশন 2.8। এই জন্য আসলে আমি বারবার একটা কথা বলতেছি, সেকশন 2 সাবসেকশন 18 ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখানে আপনি দেখেন, ওখানে গেলে এটা আপনি রিলেট করতে পারবেন। একটু আগে যেটা বললাম ফার্নিচার, ওই যে রিফ্রিজারেটর, ওখানে একদম স্পেসিফিক মেনশন করা আছে এটা নেওয়া যাবে না, কিন্তু বীমাটা মেনশন করা নাই। এটা দেখি বলি, দেখেন এটাকে দেখি একজন বলেন তো, একজন যে কোনো একজন সাউন্ড করে পড়েন। One manufacturing entity sell or supply his goods at 15% rate. For the manufacturing of this product, he purchases several input items. Out of these purchases, some of input items VAT is 15%, some of 10%, 7.5%, and 5% rated. Now, question is, this manufacturing entity can take the rebate of all rated input items paid VAT out amount. বুঝতে পারছেন? Sir, কোশ্চেন না বুঝলে, আপনি কোশ্চেন বুঝলে কিনা বলেন। জি স্যার, কোশ্চেন বুঝতে পারছি। এটা 15%-এর উপরে যে আইটেম গুলো আছে ওগুলোর উপরে রিবেট পাওয়া যাবে, বাকিগুলোর উপরে পাওয়া যাবে। তার মানে বাকিগুলো পাবেন না। স্যার 15%-এর নিচের যেগুলো স্যার ওগুলোর উপর তো রিবেট পাবো না। এটা কে বলছিলেন? স্যার শিমুল। এই শিমুল, আপনাদেরকে কি আমি এতক্ষণ এটা পড়াইছি? আপনাদের না না কনসেন্ট্রেশন না কোন দিকে? না না স্যার, ঠিক আছে স্যার, পারবে স্যার। এটা সেলের উপর 50% পড়ছে, আমরা নিচেরটাকে খেয়াল করছিলাম, উপরেরটা 50% পড়ছে, দ্যাট মিন্স এটা পারবে। কনসেন্ট্রেশন হচ্ছে এখানে ওয়ান ম্যানুফ্যাকচারিং এন্টিটি। একটা মিনিট। হ্যাঁ শহীদ ভাই, আচ্ছা ঠিক আছে, একটা মিনিট, জাস্ট মিনিট। কিন্তু সরি, আপনাদের কনসেন্ট্রেশন থাকবে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটা কোন রেটের সেল করছেন, 15% নাকি 15% নিচে। যদি এখানে 15% না হয়, যদি এখানে যদি 10, 7 হইতো না, আপনি কোনোটাই পাইতেন না। এখন এখানে 15% হওয়াতে আপনি র মেটেরিয়াল ইনপুটগুলো যে রেটের হোক না কেন, হোক 15%, হোক 7.5%, হোক 5%, সেগুলো আপনি সব রিবেট নিতে পারবেন। কনসেন্ট্রেশন হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটা কত রেটে বিক্রি করতেছেন। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ডোন্ট মানে মিসগাইড প্লিজ। ইয়েস, হি ক্যান টেক রিবেট। নিচে যাও, নিচে যেতে হবে, হ্যাঁ নিচে যেতে হবে। Yes, he can rebate all input related VAT amount if fulfill the other standard condition, because his output VAT, তার আউটপুট ভ্যাট তো 15%। যদি আউটপুট ভ্যাট 15% এর নিচে হয় তখন সে পাবে না। সে আউটপুট যদি 15% এর নিচে হয়, তার ইনপুট যদি সবগুলো 15% হয়, সে কোনোটাই পাবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, এবার আসেন এইটা আসি আরেকটা, এটা আমি পড়ি। কেস নাম্বার 5, a taxpayer person for producing 50 kg of one bag cement, he ran the following act, 50 কেজি সিমেন্ট তৈরি করার জন্য সে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করছে। এটা আপনারা পারবেন আশা করি। র মেটেরিয়াল ইনপুট করছেন 250 টাকা উইথ ভ্যাট 15%। এটি অ্যাডভান্স স্টেট ভ্যাট একটা আছে, সেটা 10 টাকা। পাওয়ার কস্ট 20 টাকা 15%, লেবার কস্ট
40 টাকা উইথ ভ্যাট 15%, আদার কস্ট 15% উইথ ভ্যাট 15%, বাট নট রিবেটেবল, এটা বলে দিছে রিবেট পাবেন না কোনো অন্য যে কোনো কারণে। সেলস প্রাইস 425 টাকা। এখানে আউটপুট ভ্যাট কত বলতে পারবেন? হোয়াট ইজ দ্য আউটপুট ভ্যাট, হোয়াট ইজ দ্য ইনপুট ভ্যাট? ক্রেডিট নিতে পারবেন। আউটপুট Yeah, 15%। হ্যাঁ, আমি এটা আনসারটা দেখা দিচ্ছি। দেখেন এখানে আউটপুট ভ্যাট হচ্ছে যে আপনার 425 টাকায়, দেখেন 55 টাকা হচ্ছে আউটপুট ভ্যাট। হ্যাঁ, আর র মেটেরিয়াল 250 টাকা, সেটা ভ্যাট হচ্ছে যে 32 টাকা, সেটা রিবেট নিতে পারবেন। এটি ইম্পোর্ট স্টেজ, সেটা রিবেট অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। পাওয়ার কস্টের ভ্যাটটা রিবেট নিতে পারবেন, কিন্তু লেবার কস্ট এবং আদার কস্ট বলেই দিছে লেবার কস্ট রিবেট নিতে পারবেন না, নট রিবেটেবল। সেই জন্য আপনার ভ্যাট পে করছেন অনেক টাকা, পুরো টাকাটা, কিন্তু রিবেট নিতে পারবেন মাত্র ইয়েলো মার্ক গুলা, যেটা আমি আপনাদেরকে আগের এক্সাম্পল অলরেডি এগুলো কাভারেজ দিছি। জাস্ট আমি এটা এক্সাম্পলের জন্য আমি আপনাদেরকে বললাম। তো এই ছিল আজকের ক্লাস আমার। আপনাদের আর 5 মিনিট সময় আছে, আপনার কোয়েশ্চেন করতে থাকলে করতে পারেন। আর আমি আপনাদেরকে এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি এটা নিয়ে নেন। দু একটা স্লাইড আমি ডিটেলস আলাপ করে নাই, সেটা আপনাদের সুবিধার জন্য আপনি একটু ডিটেলস আলাপ করে নেবেন, ডিটেলস একটু চেক করে নিবেন। জি স্যার, জি স্যার। এখন আপনারা বলেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা প্লিজ, বা আপনাদের নট অনলি এই রিলেটেড, এই 4টা ক্লাস গেল, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, এবং আমি আপনাদের এক্সপেকটেশন কতটুক মিট করতে পারতেছি, অথবা অন্য কোন কোন দিকে কনসেন্ট্রেশন দিব। স্যার ইনশাল্লাহ আপনি যেভাবে বোঝাচ্ছেন আমাদের জন্য অনেক ভালো হচ্ছে, আমরা টোটালটা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি। সব টপিকস একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো সাজেশন? স্যার ম্যাথ গুলা প্র্যাকটিস করব, যে মানে কোনো এটা প্র্যাকটিস করলে আরো বেটার হতো আমাদের জন্য আর কি। এখন ভাই, এখন অনলাইন ক্লাস কি প্র্যাকটিস করাবো ভাই বলেন? আমি মানে অনলাইন ক্লাসটা নেওয়াটা ভেরি ডিফিকাল্ট, কারণ আপনাদের কনসেন্ট্রেশন খেয়াল করতে হয়, আমার এখানে খেয়াল করতে হয়, যে আসলে ভেরি ডিফিকাল্ট এটা, মানে যারা স্যার যে অধ্যায়টা করাবেন ওই অধ্যায়ে যদি কোনো ম্যাথ থাকে, যদি ওইরকম কিছু ম্যাথ আমাদের দিতেন আর কি, স্লাইড শো দিয়া তার আমরা মানে ওগুলো একটু প্র্যাকটিস করতাম। স্যার মডেল ম্যাথ আর কি, যেগুলো আমরা জি নিজেরা স্যার, বাসায় প্র্যাকটিস করতাম আর কি। প্র্যাকটিস করতে পারতাম, স্যার মানে কয়টা আমাদের সিলেকশন মাধ্যমে। হোমওয়ার্ক আর কি স্যার। জি স্যার, হোমওয়ার্ক অ্যাজ লাইক সেটা অধ্যায় রিলেটেড স্যার, যে অধ্যায় ম্যাথ আছে ওই অধ্যায় আর কি। স্যার নেক্সট ক্লাস থেকে, মানে পরবর্তী হয়তো বা 2-3 ক্লাস দেখি পর, কিছু অথবা আমি, রেডি দেখেন করে আমি প্রিপেয়ার এই করবেন যে আর কি। আপনাদের কাছে ম্যাথ এখন যেগুলো দিচ্ছি ওগুলো কিন্তু মানে আপনার এই যেমন এখানে কিন্তু ছোট ছোট অনেক কেজ আছে, হয়তো আমি এটা 30 সেকেন্ডে বা 40 সেকেন্ডে আপনাদেরকে বলে ফেলতেছি। যেমন লাস্টে যে মেসেজ অ্যাসেসমেন্টটা, যে ওই যে একটা এখন যেটা দেখাইলাম, দেখেন এগুলা আপনারা করতে বসলে কিন্তু এগুলো করার সময় কিন্তু খুব ক্রিটিক্যাল ফেস করবেন, প্রবলেম ফেস করবেন, এবং অনেক কনফিউশন থাকবে, মানে আপনি বুঝতে পারবেন না। এই ছোট ছোট এই জিনিসগুলোই করেন। আচ্ছা ভাই আপনারা দেখেন তো চ্যাট বক্সে আপনাদের এটা পাইছেন কিনা কাইন্ডলি। জি স্যার, আসছে। আছে, আপনারা ডাউনলোড করে নেন। আপনাদের আর 1 মিনিট সময় আছে, আমি আজকে এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আমি চেষ্টা করব আপনাদের যদি লাস্ট 3টা ক্লাস বা 4টা ক্লাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা পরের ক্লাসে ফার্স্টে কোয়েশ্চেন গুলো করে ফেলেন, কারণ আমার কাছে স্লাইড গুলো সবসময় আমার কাছে সামনে থাকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সেই স্লাইডটাতে গিয়ে বা রেসপেক্টিভ এটাতে গিয়ে আমরা আবার ডিসকাস করতে পারবো। আমার কথা স্যার হচ্ছে যে আউট অফ আমরা, ক্লাস একটা কোশ্চেন ছিল। বলেন শিমুল তাড়াতাড়ি। স্যার আমাদের ডিসেম্বরে যে এক্সামটা, এখানে কি স্যার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এটা অনুযায়ী এক্সামটা হবে? হ্যাঁ, এখন ইনকাম ট্যাক্স 2023 অনুযায়ী হবে। ওকে ওকে তাহলে স্যার, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভালো আসসালাম, থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে রাখি। ওকে, আল্লাহ হাফেজ স্যার। আপনারা ওয়ালাইকুম ডাউনলোড করে নেন। আসসালাম। কেউ কি ডাউনলোড করা বাকি আছেন নাকি ইনরোল করে দিব? ডাউনলোড করা হয়েছে স্যার। একটু ওই গ্রুপেও শেয়ার করে দিন, হ্যাঁ বেটার হয়। ঠিক আছে, গ্রুপে এটা আমি শেয়ার দিয়ে দিব। আমি এটাকে তাহলে মিটিং ইন করে দিলাম। হ্যাঁ ভাই। হ্যাঁ ঠিক আছে।